আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছ, তো তোমাদের সাথে আমি আগায় যাচ্ছি প্রায় অনেক দিন থেকে। আজকে আমাদের 6 নম্বর লেকচারটাই। তোমরা যেমন একটু একটু করে শিখতেছো, একটু একটু করে নিজেকে আপগ্রেড করতেছো, নিজের যে পজিশনটুকু যতটুকু ছিল গতদিন, আজকে তোমার ওইখান থেকে একটু হলো আপডেট হয়েছে বলে তুমি বিশ্বাস করতেছো। তো ওই রকম একটা জার্নির মধ্যে আমিও আছি, আমিও চেষ্টা করতেছি প্রত্যেকটা লেকচার থেকে পরের লেকচারে কিভাবে তোমাকে আস্তে আস্তে তোমার লক্ষ্যের দিকে নিয়ে যাওয়া যায়, কিভাবে তুমি আসলে চান্স পাবা, এই বিশ্বাসটুকু তোমার মাঝখানে পুশ ইন করা যায়, এই সব কিছু নিয়েও ভাইয়া কিন্তু কাজ করতেছে। পাশাপাশি লেকচারে কোনো ঘাটতি রাখার চেষ্টা মানে না করতেছে, যে ঘাটতি যেন না থাকে। কিন্তু তারপরেও তো আমরা মানুষ, তাই না? আমার প্রস্তুতির মধ্যে ঘাটতি থাকতে পারে, তোমার প্রস্তুতির মধ্যে ঘাটতি থাকতে পারে, এই সব কিছু মিলায়ে কিন্তু আমরা সবাই আগাচ্ছি। কিন্তু আমাদের জন্য এক্সামের ডেট কি আগায় থাক মানে পিছায় যাবে না, ওটা কিন্তু ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকবে। তাহলে কি করতে হবে? এই সব কিছুকে মানায় নিয়ে 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 আস্তে আস্তে আগাতে হবে। কখনোই তুমি ভাববা না যে আমি মনে হয় আজকে যে আমার 100% প্রস্তুতি হওয়ার কথা, আমার 100% প্রস্তুতিই হয়েছে আর কি। এটা কিন্তু হবে না। মানে তোমার যতটুকু পারা যায় আর কি, হ্যাঁ, 60%, 70%, 80%, যার যেদিন যতটুকু হোক না কেন, বাট প্রত্যেকদিন মাথায় রাখবা তুমি যেন তোমার প্রিপারেশনের পার্সেন্টেজ যতটুকু হয় এটা যেন একদিন একদিন করে যেন একটু আগায় যায় আর কি। আর তুমি যদি মনে করো যে না, আমি তো আজকে তো আগে নিছি যে আমি এতগুলো পড়াশোনা করবো, বাট এতগুলো পড়াশোনা তো আমার দ্বারা হইলো না, তার মানে আমি পিছাই গেলাম আর কি। এই যে এখান থেকে যদি তোমার ফ্রাস্ট্রেশন যদি চলে আসে, এই ফ্রাস্ট্রেশন কিন্তু তোমার জন্য খারাপ। কারণ এই ফ্রাস্ট্রেশনের কারণে তোমার পড়তে ইচ্ছা করবে না, মন ভালো থাকবে না, বেশ কিছু কাহিনীগুলো আসলে ঘটবে আর কি। যাই হোক, অনেকগুলো কথাবার্তা তো হয়। তো ওই কথাবার্তাগুলো আমরা আজকে এখন আর বলতেছি না, ক্লাস শুরু করে ফেলি, পরে যদি চলে আসে তখন কথাবার্তাগুলো বলা যাবে আর কি। হ্যাঁ, আচ্ছা আসো, শুরুতে যদি আমরা আসি, আমাদের আজকের লেকচারে আমরা পড়াশোনা করতেছি কী নিয়ে বলো তো? আমরা পড়তেছি 6 নম্বর লেকচারটা, 6 নম্বর লেকচারে পড়তেছি আমরা হচ্ছে পরিবেশ রসায়ন নিয়ে পড়তেছি আর কি। পরিবেশ রসায়নটা নিয়ে পড়তেছি। এখন কথার মতো কথা, কথার মতো কথা বলতে কীরকম, পরিবেশ রসায়নে একটা অংশ ভাইয়া কিন্তু পড়ানো হয়েছিল কোথায় জানো? আমাদের রাসায়নিক পরিবর্তনের ওখানে পড়ছিলাম আর কি আমরা, তাই? ওকে। সো এবার আমরা কি পড়তেছি? এবার আমরা পড়তেছি হচ্ছে তোমার কাছে এইখানে, এখানে এসে এই চ্যাপ্টার বাকি জিনিসগুলো পড়তেছি একটু। তাহলে আসো, চলো আমরা একটু দেখে নিই। শুরুতেই যদি আসি, এই চ্যাপ্টার কি পড়তেছি? পড়তেছি হচ্ছে আদর্শ গ্যাসের সূত্রগুলো যেগুলো আছে, 4টা সূত্র, সেগুলো দেখবো আমরা। আদর্শ গ্যাসের বনাম বাস্তব গ্যাস, এই কাহিনীগুলো একটু দেখবো। আংশিক চাপ ব্যাপন নিঃসরণ দেখবো, বিওডি সিওডি দেখবো, এগুলো দেখবো আর কি। আচ্ছা, তোমাকে যদি একটু কথাবার্তা যদি বলে রাখি যে আমাদের যেহেতু ইঞ্জিনিয়ারিং ক্লাসটাও হচ্ছে সেম টপিকে, তো ইঞ্জিনিয়ারিং স্টাইলে পড়াশোনা করতে গেলে কিন্তু একটু একটু ডিপ ডাইভ দিতে হয়েছে এই টপিকগুলোর মধ্যে। তো সেগুলো নিয়ে কিন্তু ভাইয়া যথেষ্ট পরিমাণে ম্যাথ করাইছে, প্র্যাকটিস করাইছে। তোমাদের যাদের ইঞ্জিনিয়ারিংটা টার্গেট, তোমরা কিন্তু ফ্রিতে এই ক্লাসটার উপরেই ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ক্লাসটাও কিন্তু করে আসতে পারবা। সেখান থেকে বুঝতে পারবা যে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ক্লাস অ্যান্ড ভার্সিটি স্ট্যান্ডার্ড ক্লাস দুটোর মধ্যে পার্থক্য আসলে কেমন। ঠিক আছে, এটা যেন মাথায় রেখে আমি এই কাজটা করছি, তোমাদের কিন্তু এই কাজটা একটু করা দরকার। সো আমরা কিন্তু আজকে এ ইউনিটকে টার্গেট করে আঁকাবো, তো তোমরা একটু ওইভাবেই নিজেকে টার্গেটে রেখে পড়তে বসে যেন আর কি। এখানে আসো, প্রথমে যদি আমরা আসি যে আদর্শ গ্যাসের সূত্রগুলো আসলে কী কী আছে আর কি। আদর্শ গ্যাসের সূত্র কী কী আছে? আদর্শ গ্যাস যেন কাকে বলে, যে সকল গ্যাস কিনা আদর্শ গ্যাস কাকে বলে বলো তো? দাঁড়াও, এই স্লাইডটা আমরা একটু রিলেট করে নিই। আদর্শ গ্যাস কাকে বলে এটা বলো। আদর্শ গ্যাস কাকে বলে? আদর্শ গ্যাস হচ্ছে ওই সকল গ্যাস যারা কিনা 4টা সূত্র মেনে চলে আর কি। আমরা যে 4টা সূত্র মেনে চলে মানে, গ্যাস বলতে কি, গ্যাস যে সকল জিনিসপত্রগুলো নির্ভর করে তাকে নিয়ামক বলে। একটা হচ্ছে পি, পি মানে হচ্ছে চাপ, তাই না? চাপ। আর একটা হচ্ছে টি, টি মানে হচ্ছে তাপমাত্রা, টি মানে হচ্ছে তাপমাত্রা। তারপরে হচ্ছে ভি, ভি মানে হচ্ছে আয়তন, ভি মানে হচ্ছে আয়তন। পি ভি টি এন, এন মানে হচ্ছে মোল সংখ্যা আর কি। এন মানে হচ্ছে গ্যাসের মোল সংখ্যা, গ্যাসের মোল সংখ্যা। তো এই 4টা জিনিসের উপরে, এই 4টা জিনিসের উপরে এই গ্যাসীয় একটা সিস্টেম নির্ভর করে আর কি। তাহলে এই 4টা জিনিসকে ওই সিস্টেমে নিয়ামক বলা হয়, এই 4টা জিনিসকে ওই সিস্টেমটার জন্য নিয়ামক বলা হয়। তো এই নিয়ামকগুলোর ক্ষেত্রে তুমি যদি দুইটার ক্ষেত্রে যদি পরিবর্তন লক্ষ্য করতে চাও, তুমি যদি এই দুইটা, যে কোনো দুইটা জিনিসের থেকে তুমি পরিবর্তন লক্ষ্য করতে চাও, তখন একটা করে ফর্মুলা দাঁড়াবে আর কি। তো সেই 4টা ফর্মুলা 4জন সায়েন্টিস্টের ওইখান থেকে আমরা পাচ্ছিলাম। হ্যাঁ, 4টা ফর্মুলা 4টা সায়েন্টিস্টের কাছ থেকে আমরা পাচ্ছিলাম আর কি। মনে আছে? তোমাদের মনে হয় অলরেডি মাথায়ও আসছে 4টা ফর্মুলাগুলো কী কী, মাথায় মনে আসছে। তবু আমি একটু দেখি। ধরো আমরা হচ্ছে পি আর ভি এর মাঝখানে পরিবর্তন দেখব। তাহলে পি সমানুপাতিক 1/v, অর্থাৎ পি এর সাথে ভি হচ্ছে ব্যস্তানুপাতিক, তাই না? তো যেখান থেকে তখন আবার কি দেখা যায়, এই টি আর এন হচ্ছে কনস্ট্যান্ট, টি আর এন তখন হচ্ছে ধ্রুবক, টি আর এন তখন হচ্ছে কেমন, ধ্রুবক। অর্থাৎ এখান থেকে বলা যায় কি, পি ভি সমান কে, অর্থাৎ পি
V1 সমান P2 V2, এটা হচ্ছে আমাদের কাছে ফর্মুলা, তাই না? এটা হচ্ছে আমাদের কাছে ফর্মুলা। এই ফর্মুলা দিয়েই কিনা আমাদের কাজবাজগুলো করতে হবে আর কি, রাইট? ওকে, আচ্ছা, আমরা যদি অ্যাট এ টাইমে আমরা এর কিছু গ্রাফ এখানে দিই না, পরে দেখি গ্রাফগুলো, সমস্যা নেই, আগে এখানে আসি। যদি আমরা এরকম দেখি, ধরো এবার যদি আমরা একটা কাজ করি কি, যে পি আর হচ্ছে এনটাকে আমরা হচ্ছে কনস্ট্যান্ট রাখি, পি আর এনটাকে হচ্ছে কনস্ট্যান্ট রাখি, কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক রাখি, তাহলে কি পাবো? ভি আর টি এর মাঝখানে সম্পর্ক পাবো। তাহলে ভি সমানুপাতিক হচ্ছে তখন কি দাঁড়ায়? টি দাঁড়ায়, অর্থাৎ ভি বাই টি এইটা সমান দাঁড়ায় হচ্ছে কে, অর্থাৎ V1 বাই T1, তাহলে V1 বাই T1 সমান V2 ডিভাইডেড বাই T2। এরকম একটা জিনিস দাঁড়ায় কিনা বলো? এরকম একটা জিনিস দাঁড়ায় কিনা? হ্যাঁ, দাঁড়ায়। সো এটা একটা ফর্মুলা দাঁড়াচ্ছে আর কি আমাদের কাছে। আবার যদি আমরা কখনো এরকম করি, এখানে যদি আমরা এটা কাজ করি, এখানে তো আমরা কী নিছি? পি আর এনকে কনস্ট্যান্ট দিছি। এবার যদি আমরা কাজ করি, ভি আর এনকে যদি আমরা ধ্রুবক যদি নেই বা যদি কনস্ট্যান্ট যদি বানাই রাখি, তখন তাহলে কি হয়? পি আর টি এর মাঝখানে সম্পর্ক আছে, তাহলে পি সমানুপাতিক টি, অর্থাৎ পি বাই টি এইটা সমান দাঁড়ায় হচ্ছে কনস্ট্যান্ট, এটা সময় দাঁড়ায় হচ্ছে এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের নাম হচ্ছে কে, অর্থাৎ P1 বাই T1 সমান P2 ডিভাইডেড বাই T2, এরকম একটা জিনিস দাঁড়াচ্ছে, তাই না? এরকম একটা জিনিস দাঁড়াচ্ছে আর কি, এরকম একটা জিনিস দাঁড়াচ্ছে। এখন তুমি আমার কথার মধ্যে একটু আসো, এরকম একটা জিনিস তুমি দাঁড়াচ্ছে। এখন যদি আমরা অন্য কাজটা করি, আমরা যে কাজটা করি, অর্থাৎ যদি আমরা পি আর টি এটাকে যদি আমরা কনস্ট্যান্ট বানায় রেখে দিই, এটাকেই যদি আমরা কনস্ট্যান্ট বানায় রেখে দিই, হ্যাঁ, তখন তাহলে কি হলো? তখন ভি আর এন এর মাঝখানে হচ্ছে ফর্মুলা থাকতেছে, এই ফর্মুলা একটা ফর্মুলা থাকতেছে আর কি। তো এইরকম একটা জিনিস তোমার যদি বলি এখন, তাহলে তুমি গ্যাসের ক্ষেত্রে কটা সূত্র পাচ্ছ? তুমি গ্যাসের ক্ষেত্রে 4টা সূত্র পাচ্ছ আর কি। প্রথম যে সূত্রটা ছিল পি আর ভি ব্যস্তানুপাতিক, এটা বলছে হচ্ছে কার সূত্র? এটাকে বলে হচ্ছে বয়েলের সূত্র বলে, এটাকে বলে হচ্ছে বয়েলের সূত্র বলে, বয়েলের সূত্র বলে, ঠিক আছে? এই পরেরটা যেটা থাকতেছে এটা কার সূত্র? যেখানে পি ইয়া আছে, হ্যাঁ, এটাকে বলছে চার্লসের সূত্র বলছে আর কি, এটা হচ্ছে চার্লস এর, হ্যাঁ, চার্লসের সূত্র আর কি, বানান ভুল লিখছি, এটা হচ্ছে চার্লসের সূত্র, হ্যাঁ, চার্লসের সূত্র আর কি, এটা একটা চার্লসের সূত্র। এইটা যেটা আছে, এটা যেখানে হচ্ছে ভি সমানুপাতিক আছে, ভি, তো এটা হচ্ছে গে লুসাকের সূত্র, এটা হচ্ছে গে লুসাকের সূত্র। তবে এই সূত্রটা অ্যাম্পটনের সূত্রও বলে। কেন? কারণ অ্যাম্পটন হচ্ছে যে গে লুসাকের আগেও এটা নিয়ে আসলে কাজবাজ করছে আর কি, বুঝছো? এটাকে হিস্ট্রি আছে এগুলোর। তো এখানে দুইজনের নামে থাকতে পারে, এটাকে ধরো যে তুমি অ্যাম্পটনের নামও বলতে পারো, অ্যাম্পটনের নামও বলতে পারো আর কি এখানে, হ্যাঁ। আচ্ছা, এখানে যদি আমরা বলি এটার কার সূত্র? এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র আর কি। তাহলে মোট কটা সূত্র পাইলা? মোট হচ্ছে তুমি সূত্র পাইছো হচ্ছে 4টা, তাহলে গ্যাসের কটা সূত্র হলো? 4টা সূত্র হয়েছে এটা, বুঝছো? এই 4টা সূত্রকে তুমি যদি এবার মার্জ করে ফেলো, এই 4টা সূত্রকে তুমি যদি মার্জ করে ফেলো, তাহলে তখন কি পাবা জানো? তুমি যদি 4টা সূত্রকে মার্জ করে ফেলো তখন কি পাবা? পি, তখন তুমি কি পাবা? তখন তুমি পাবা হচ্ছে এরকম পি ভি টি সমান হচ্ছে কে, কে মানে হচ্ছে কনস্ট্যান্টটা, তখন কী বলতে পারবা? পি ভি সমান টি কে বা কে টি, একই কথা। তাহলে এটা এই টি কে দেখতে একটু কেমন লাগে, তাহলে হচ্ছে কে টি লিখলাম আর কি আমরা, সমস্যা নেই। তাহলে এইটাকে যদি আমরা চেঞ্জ করে লিখি, আরও লেখা যায় পি ভি সমান আর টি লেখা যায়, হ্যাঁ। তখন আবার এখান থেকে পরবর্তীতে লেখা যায় এন মোল গ্যাসের জন্য হচ্ছে এন আর টি লেখা যায় আর কি, এটা। তাহলে এইটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ, এটা দাঁড়াচ্ছে তখন, এইটা দাঁড়াচ্ছে তখন আমাদের কাছে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ বলে, অবস্থার সমীকরণ বলে। পিভি সমান হচ্ছে এনআরটি, বুঝছো? পিভি সমান হচ্ছে এনআরটি। এখন এটা না হয় বুঝলাম, তাহলে এখানে এখন প্রশ্ন দাঁড়াচ্ছে ভাইয়া আরটা তাহলে কি দাঁড়াচ্ছে এখানে আর কি, তাই না? তাহলে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে ভাইয়া আর কি, প্রথম কাজ হচ্ছে আর কি, এই যে আর যেটা আছে, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। এখন আর মানে কি? আবার আর সমান লেখা যায় পি ভি ডিভাইডেড বাই এন টি, এইটা পরীক্ষায় আসতে পারে, ঢাবি পরীক্ষার ক্ষেত্রে রিটেনে হইতে পারে আর কি এটা। সো আর এর এককটা কি আসতেছে? পি এর জায়গায় তুমি কি লিখতে পারো? এফ বাই এ, বল বাই ক্ষেত্রফল। ভি এর জায়গায় কি লিখতে পারো? ক্ষেত্রফল ইন্টু উচ্চতা এইচ। আর এন এর জায়গায় তো এন, টি এর জায়গায় তো টি।
তাহলে কি কি কাটতে পারো, এ আর এ কেটে দিতে পারো, তাহলে এফ আর এইচ গুণ করলে কি হয়, কাজ হয়। তাহলে বল আর সরণ গুণ করলে কাজ হয়, তাহলে উপরে থাকতেছে হচ্ছে কাজ, নিচে থাকতেছে হচ্ছে মোল, মোল ইন্টু থাকতেছে কত, তাপমাত্রা। তাহলে এই প্রত্যেকটাকে তুমি এখান থেকে যদি দেখো, তাহলে 1 মোল গ্যাসের জন্য তাপমাত্রা পরিবর্তন করলে যে পরিমাণে কাজ হয় আর হচ্ছে ওই কাজটাকে নির্দেশ করতেছে। তাহলে আর কাকে নির্দেশ করে, কাজকে নির্দেশ করে। এটাকে এমসিকিউর জন্য মনে রাখবা, রিটার্নের জন্য যদি আসে তাহলে এইভাবেই লিখবা আর কি, এরকম। হ্যাঁ, তাহলে আর এর ইউনিট তাহলে কী দাঁড়াইলো, ইউনিট দাঁড়াইলো হচ্ছে আমাদের কাছে, ইউনিট দাঁড়াইলো হচ্ছে আমাদের কাছে, হ্যাঁ, জুল, কাজের একক জুল, মোল, মোল, আর এটা হচ্ছে কেলভিন, জুল পার মোল পার কেলভিন আর কি, এটা হচ্ছে কাজের একক, মানে আর এর একক দাঁড়াচ্ছে। তো আর এর এখানে তুমি যদি এই পি এর ইউনিটটাকে নিউটন পার মিটার স্কোয়ারে নাও, ভি এর ইউনিটটাকে তুমি যদি মিটার কিউবে নাও, এন এরটাকে যদি মোল, টিটাকে যদি তুমি কেলভিনে নাও, তাহলে তখন তোমার এইটা এই ইউনিটে আসবে। তখন এই আর এর মান কত আসবে জানো, হ্যাঁ, আর এর মানটা আসবে হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন, এরকম। আর আরও একটা মান আসবে, তুমি যদি এইটাকে পিটাকে এটিএমে রাখো, এটাকে যদি লিটারে রাখো, তখন মানটা আসবে 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন, এরকম একটা মান আসবে। তো এই মানগুলোকে মুখস্থ রাখতে হয়, তো তুমি রাখলা। আমরা একটা ছোট্ট জায়গার মধ্যে যতগুলো ইনফরমেশন রাখা যায় সবগুলো ইনফরমেশন আমরা রাখতেছি কিন্তু, হ্যাঁ, যতগুলো ইনফরমেশন রাখা যায় আমরা সবগুলো ইনফরমেশন রাখলাম। তার মধ্যে ভাইয়া যেন একটা কথা বললো কি, যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য এই আর এর এই পার্টটা তোমার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, তুমি এটা খুব ভালো করে পড়বা। হ্যাঁ, পরীক্ষার প্রশ্ন আসতে পারে, আর এর তাৎপর্য লিখো, বা আর এর ইউনিটটা বের করো, বা আর এর মান টানগুলো বের করো আর কি, এরকম একটা কাহিনীও তোমাকে বলতে পারে। এখন তুমি কথার মধ্যে আসো, এই যে আর এই কাজগুলো করলা না, তো মনে হতে পারে এই মানগুলো কখন আসলো, কোথার থেকে আসলো না আসলো দেখা লাগবে না একটু, আসো। এখন তোমাকে দেখা লাগবে দুইটা জিনিস, একটা হইলো আছে কি জানো, এগুলো পূর্ণরূপটাও পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এটাকে ছোট করলে কি বলা হয়, এই জায়গায় এই যে এস, এই যে টি, এই যে পি, তাহলে এটাকে ছোট করলে বলা হয় এসটিপি বলে আর কি, হ্যাঁ, এসটিপি বলে। তাহলে এসটিপি এর মধ্যে প্রেশার কত, প্রেশার হলো 1 ATM। এসটিপি এর মধ্যে মানে টেম্পারেচার কত, টেম্পারেচার হলো 0 ডিগ্রি সেলসিয়াস অথবা 273 কেলভিন টেম্পারেচার। আর ভলিউম কত, ভলিউম হচ্ছে 22 ভলিউম হচ্ছে ওকে, ভলিউম হইল 22.414 এত লিটার, ঠিক আছে। এই কন্ডিশনটা হচ্ছে কার জন্য, এসটিপিতে। এবার তুমি যদি ওই ভ্যালুগুলা এইখানে বসাও, প্রেশার বসাও 1 ATM, ভলিউমটা বসাও 22.414, তুমি যদি এন এর মানটাকে 1 বসাও, টেম্পারেচার যদি 273 বসাও, তখন আসতেছে তোমার এসে এই 8.314 আসতেছে। তার মানে এটা কি, তোমার এসটিপিতে গিয়ে আর এর মান আসছে আর কি, এরকম। এখন তুমি যদি বলো ভাই আমি এসটিপিতে যাব না, আমি যাব হচ্ছে এইটাতে, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এইটাতে তুমি যদি যাও, ঠিক আছে, এটাতে তুমি যদি যাও, তাহলে তখন কি হবে, এই যে SATP, বুঝছো? তাহলে এইটাকে ফুল মিনিংটা কি দাঁড়াইলো, ফুল মিনিং দাঁড়াইলো কি, SATP, বুঝছো, SATP। তো SATPতে তোমার ধরো যে প্রেশার হচ্ছে কত, 0.9 ATM, যদি তুমি এটাকে প্যাসকেলে কনভার্ট করতো তাহলে 100 প্যাসকেল হইতো আর কি, এরকম। তুমি যদি টেম্পারেচারে যদি যাও তখন তাহলে এটা কত, তখন এটা আসছে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার অথবা 298 কেলভিন, সেটা। তুমি যদি এটা ভলিউমে যদি যাও 24.789, এইটা হচ্ছে লিটার। সো তুমি কি দেখলা যে দুইটা স্ট্যান্ডার্ড আছে, একটা হচ্ছে এসএটিপি, একটা হচ্ছে এসটিপি আর কি। সো এসটিপিতে তোমার কাছে এই কন্ডিশনগুলো বসাইলে কি আসবে, এসএটিপির মধ্যে কন্ডিশন বসাইলে হচ্ছে যে আর এর মানটা একটু আলাদা আলাদা আসবে আর কি, ব্যাপারটা হচ্ছে এরকমই, তাই না? আচ্ছা,
এখন তুমি যদি এবার ঘটনাগুলো যদি একটু খেয়াল করো যে এর বাইরেও আরও কিছু আছে কিনা, আরও ধরো আছে নর্মাল টেম্পারেচার অর্থাৎ এনটিপি আছে, নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। সো এনটিপিতে তখন গিয়ে কী চেঞ্জ হয়, এনটিপির মধ্যে গিয়ে তোমার হচ্ছে যে টেম্পারেচারটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকে আর কি এটা। সো তোমার কাছে এই জিনিসগুলো সম্পর্কে একটা ভালো একটা ধারণা থাকা দরকার। এখন আমরা না কোথাও থেকে পড়তেছিলাম, আমরা পড়তেছিলাম হচ্ছে এই ফর্মুলাগুলো পড়তেছিলাম, পাশাপাশি আমাদের আরেকটা জিনিস জানা লাগবে আর কি, দুটো জিনিস বাকি আছে এখন, একটা হচ্ছে গ্রাফ আর একটা হচ্ছে ইউনিট, একটা হচ্ছে গ্রাফ আর একটা হচ্ছে ইউনিট। এখন আমরা ফর্মুলা পড়লাম কয়টা, চারটা, কয়টা ফর্মুলা পড়ছি, চারটা। একটা হচ্ছে তোমার কাছে একটা হচ্ছে বয়েলের সূত্র ছিল, বয়েলের সূত্রের মধ্যে কী ছিল, পিভি সমান কে ছিল আর কি, এটা এন দিকে কী বলা যায়, পিভি পি সমান এটা এখান থেকে এটা বলা যায় পি সমান কে ইন্টু 1/v, এটাও তো বলা যায় যায়। তাহলে এখান থেকে আমি কয়েকটা গ্রাফ প্লট করতে পারি কিনা একটু খেয়াল করে দেখো। যদি তোমাকে আমি এরকম বলি যে এদিকে দিলাম হচ্ছে পি, এদিকে দিলাম ভি, তাহলে গ্রাফ কেমন হবে। তোমাকে যদি বলা হয় এইরকম একটা গ্রাফ, তোমাকে যদি এরকম বলা হয় যে পি আর 1/v এটার গ্রাফ কেমন হবে, তোমাকে ধরো যে বললাম এরকম, যে তোমাকে বললাম এরকম, এদিকে দিলাম পিভি, এদিকে দিলাম হচ্ছে পি, তাহলে গ্রাফ কেমন হবে আর কি। সো এর যে বয়েলের সূত্রের জন্য আমরা এই তিনটা গ্রাফ দেখতেছি, তো গ্রাফ দেখলেই মোটামুটি ডান। কেমন গ্রাফ হবে বলো। সো তুমি যদি খেয়াল করে দেখো পি ভার্সাস 1/v এর গ্রাফ কেমন, তাহলে পি আর ভি এই দুইটা একটা অপরটার ব্যস্তানুপাতিক ছিল, তাই না। তো আর তার মানে যদি আমরা এখানে বসাই, যদি এক্স বসাই, এখানে যদি ওয়াই বসাই, তাহলে এক্স ওয়াই সমান একটা কনস্ট্যান্ট মান। এটা কার জন্য হয় গ্রাফটা, এটা হয় হচ্ছে একটা আয়তাকার অধিবৃত্তের জন্য হয়। কার জন্য হয়, আয়তাকার অধিবৃত্তের জন্য। তাহলে এই গ্রাফটা কিসের মতো হইলো, তাহলে এই গ্রাফটা হইলো হচ্ছে আয়তাকার অধিবৃত্তের গ্রাফ। তাহলে এই গ্রাফটা কিসের মতো হয়েছে, এটা হয়েছে একটা আয়তাকার 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 অধিবৃত্তের গ্রাফ, আয়তাকার অধিবৃত্তের গ্রাফ। আয়তাকার অধিবৃত্তের না হলে অধিবৃত্ত বললে তো হয়, তাই না। আয়তাকার অধিবৃত্ত হয়েছে আর কি এই গ্রাফটা। আর তুমি যে এখানে বসাও পি ভার্সাস 1/v এর গ্রাফ, তাহলে এখান থেকে পি হচ্ছে ওয়াই এক্সিস, এটা হলো আমাদের এক্স এক্সিস, তাহলে ওয়াই সমান এম এক্স। তাহলে ওয়াই সমান এম এক্স মানে কি, মূলবিন্দুগামী একটা সরলরেখা। বাট এখানে খেয়াল রাখতে হবে এখানে মূলবিন্দুতে লাগবে না, এখানে খেয়াল রাখতে হবে মূলবিন্দুতে লাগবে না। কেন লাগবে না, যদি মূলবিন্দুতে লাগতো তাহলে 1/v এর মানটা কত হইতো, 0। 1/v এর মান 0 মানে ভি এর মানটা কী হবে, ইনফিনিটি হবে আর কি। 1/v এর মানটা 0 মানে কি, 1/v এর মানটা 0 মানে ভি এর মানটা ইনফিনিটি হবে। তো দ্যাটস ওয়াই এটা পসিবল না। আচ্ছা, পিভি সমান পি, তাহলে পিভি সমান পি মানে এখান থেকে দেখতে হবে। তাহলে এই টোটালটা মিলে আমাদের কাছে এবার হচ্ছে ওয়াই, আর এটা সমান হচ্ছে কে। তাহলে ওয়াই সমান কে, অর্থাৎ ওয়াই এক্সিসে একটা মান আছে, এক্স এক্সিসে কোনো মান নাই, তাহলে এক্স এক্সিসের সমান্তরাল একটা রেখা পাওয়া যাবে আর কি, তাই না। তাহলে ওয়াই সমান যদি এটা কনস্ট্যান্ট ভ্যালু হয়, তার মানে কি পাওয়া যাবে, একটা সমান্তরাল রেখা পাওয়া যাবে আর কি এরকম। সো তাহলে আমাদের কাছে আমরা যদি বয়েলের সূত্র নিয়ে চিন্তাভাবনা করি, গ্রাফ কয়টা পাইছি আমরা, 3টা গ্রাফ পাইছি। যদি আমরা গ্রাফগুলো সুন্দর করে প্লট করা যদি বুঝে থাকি, তো বুঝতে পারছি না আমরা কী কী গ্রাফ পাইছি, একটা আয়তাকার অধিবৃত্ত পাইছি, একটা পাইছি হচ্ছে কি আমরা মূলবিন্দুগামী সরলরেখা পাইছি। এখানে আমরা যেটা পাইছি এটা কেমন, এটা পাইছি হচ্ছে মূলবিন্দুগামী সরল রেখা পাইছি, মূলবিন্দুগামী সরলরেখা পাইছি। এটা কি তোমার, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। এটা যেটা পাইছো এক্স অক্ষের সমান্তরাল একটা গ্রাফ পাইছো আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার তুমি যদি এখান থেকে কাজ না করে তুমি যদি এবার এখান থেকে করো, ধরো তুমি করলা কার জন্য, তুমি করলা হচ্ছে ভি এর জন্য, এটা করলা আর কি, মানে চার্লসের সূত্রটা। তাহলে ভি সমানুপাতিক টি, অর্থাৎ এখান থেকে কী ছিল, ভি সমান কে টি, এটা তো লেখাই যায় চাইলে। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমাকে যদি গ্রাফ প্লট যদি করতে বলে, তাহলে আমরা গ্রাফটা প্লট করি, একটা গ্রাফ প্লট করি এরকম, ভি ভার্সাস টি এর গ্রাফ, তাহলে এইটা হলো আমাদের কাছে ওয়াই, এটা হলো আমাদের কাছে এক্স, তাহলে ওয়াই সমান এম এক্সের গ্রাফ। তাহলে কী হবে, এটা মূলবিন্দুগামী একটা সরলরেখা হবে আর কি। তাহলে ওয়াই সমান এম এক্সের গ্রাফ, তাহলে এটা কি হইলো, এটা হইলো একটা মূল বিন্দুগামী সরলরেখা, মূলবিন্দুগামী সরলরেখা আর কি, বুঝছি। আচ্ছা, এবার এই গ্রাফটাকে যদি তুমি এখন এটা না বলে টি মানে তুমি কিছু নিছো, এটা কেলভিন স্কেলের টেম্পারেচার নিছো। টি মানে কি, টি মানে হচ্ছে কেলভিন স্কেলের টেম্পারেচার। টি মানে হচ্ছে θ°C টেম্পারেচারের সাথে 273 যোগ করলে যেইটা হয় এইটা হচ্ছে তোমার টি।
টি, এটা হচ্ছে তোমার কাছে টি, কেলভিন স্কেলের টেম্পারেচার বলে, অথবা এটাকে কি বলা হয়, অথবা এটাকে পরম তাপমাত্রা বলে, এটাকে কি বলা হয়, পরম তাপমাত্রা বলে। তাহলে কেলভিন স্কেলের তাপমাত্রা অথবা কি বলা হয় এটাকে, পরম তাপমাত্রা বলে আর কি, বুঝলাম। আচ্ছা, তাহলে যদি আমি তোমাকে এবার ভির সাথে কেলভিন স্কেলের তাপমাত্রা না বলে যদি তোমার সাথে আমি ওটাকে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি বলি, মানে সেলসিয়াস স্কেলে যদি তাপমাত্রা বলি, তখন তাহলে গ্রাফটা কেমন হবে? এখন আমাদের এই ফর্মুলাটার মধ্যে কিন্তু এই ভি এর সাথে টি এর সম্পর্ক, মানে কেলভিন স্কেলের তাপমাত্রা, বাট আমাদের কিন্তু এটার মধ্যে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা নাই। তাহলে আমাদের কী করা লাগবে আগে, তাহলে ভি এর সাথে আগে সেলসিয়াস স্কেলের তাপমাত্রাটাকে কানেক্ট করা লাগবে আর কি। তো এই ফর্মুলাটা আসলে এরকম না, ফর্মুলা ছিল আসলে এরকম যে ভি থিটা সমান ভি নট প্লাস প্লাস কী যেন ছিল, রাইট 200, ভুল বললাম, ভি নট ডিভাইডেড বাই 273 ইন্টু থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে, প্লাস প্লাস আমরা কি ভুল লিখলাম, ঠিক আছে সমস্যা নেই, এইটাই ছিল এইখানে, ডান, হ্যাঁ এটা ছিল এখানে। এটা মানে কি, এইটা ছিল আসল ফর্মুলাটা, মানে কি যে তুমি যদি যে কোনো তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে আয়তনটা হয় তা ধরলাম যে আমার কাছে কত ভি নট, মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনটা কত ভি নট, এর সাথে যদি আমি থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি পরিবর্তন করি, যদি বাড়াই অথবা কমাই, তাহলে এই ভি নট ডিভাইডেড বাই 273 এই রেঞ্জের যে গুণফলটা না এর সাথে পরিবর্তন করে চেঞ্জ হবে আর কি। তাহলে ওইখান থেকে ফর্মুলাটা কেমনে দাঁড়ায় একটু দেখো তো, যদি আমরা ভি থিটাকে এখানে রাইখা দেই, ভি নট যদি কমন নেই, হ্যাঁ ভি নট যদি কমন নেই তাহলে কি থাকে, তাহলে থাকে হচ্ছে এইরকম যে 273 প্লাস থিটা ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ ডিভাইডেড বাই কত থাকতেছে, থাকতেছে হচ্ছে 273 আর কি এরকম। সেখান থেকে যদি আমরা এরকম কমন নেই, ভি নট ডিভাইডেড বাই 273 এর সাথে ভি নট ডিভাইডেড বাই 273 এর সাথে যদি 273 প্লাস থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি রেখে দিই, ঠিক আছে, এবার তুমি খেয়াল করে দেখো এই পাশে আছে ভি থিটা আর সমান, তাহলে কী হলো, এইটা মানটাকে আমরা যদি একটা কনস্ট্যান্ট বলি, মানে যদি কে বলি, এই পাশের মানটাকে যদি টি বলি, মানে কেলভিন স্কেলের তাপমাত্রা বলি, তাহলে হচ্ছে ভি সমানুপাতিক টি বলতে পারি কিনা, ভি সমানুপাতিক টি বলতে পারি কিনা, এটাই তো সেই ফর্মুলাটা না। তার মানে কি, এই যে ডিগ্রি সেলসিয়াসের এখান থেকে আমরা কোথায় নিয়ে আসছিলাম, কেলভিনে নিয়ে আসছিলাম আর কি জিনিসটাকে। তার মানে যখনই আমার তোমাকে পরবর্তীতে গ্রাফটা প্লট করতে ভাইয়া বলছে, যখনই তোমাকে ভাইয়া গ্রাফটা প্লট করতে বলছে কোন বরাবর, এই যে ভি ভার্সাস থিটা ডিগ্রি সেলসিয়াস, তখন তোমাকে এই নিচের ফর্মুলাটার দিকে তাকানো লাগবে আর কি। হ্যাঁ, তাহলে এবার তুমি যদি আসো যে উপরে হচ্ছে ভি থিটা, সমস্যা নাই, তাহলে ভি থিটা এটা হলো আমাদের কাছে ওয়াই এক্সিস, এটা হচ্ছে আমাদের কাছে ওয়াই এক্সিস, তাহলে থিটা ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে আমাদের কাছে এক্স এক্সিস, এটা হচ্ছে আমাদের কাছে এক্স এক্সিস, সমস্যা নাই। তাহলে এক্সের সাথে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের কাছে এম হয়, এম, আর এইটা প্লাস দিয়ে যেটা রেখেছে সেটা হচ্ছে সি। তাহলে কি হইল, ওয়াই সমান এম এক্স প্লাস সি, তাহলে ওয়াই সমান এম এক্স প্লাস সি মানে একটা ওয়াই এক্সিসে একটু কাট হবে আর কি, তাই তো, ওয়াই এক্সিসে কাট করে একটা গ্রাফ হবে, দিয়ে দিছো গ্রাফটা এবার। তাহলে এটা কার গ্রাফ আর্ট করছো, এটাও কিন্তু একটা সরল রেখা হয়েছে, বাট মূল বিন্দুগামী সরল রেখা না, এটা একটা কিসের গ্রাফ হয়েছে, এটা একটা সরল রেখা হয়েছে, বাট এটা কিন্তু মূল বিন্দুগামী সরল রেখা না, এটা মাথায় রাখতে হবে আর কি, বুঝছো। আচ্ছা, এই গ্রাফটাকে তুমি যদি পেছনের দিকে যদি বাড়াও, এই গ্রাফটাকে তুমি যদি পেছনের দিকে বাড়ায় দাও, পেছনের দিকে যদি বাড়ায় দাও, তাহলে কোথায় এসে লাগবে, এই জায়গায় এসে লাগবে। তাহলে এই জায়গায় আসলে এই জায়গায় আয়তন কত, এই জায়গায় আয়তন হচ্ছে 0, আয়তন কত 0, যে জায়গায় এসে লাগছে ওই জায়গায় তাপমাত্রাটা কত, তাপমাত্রা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। তুমি যদি আয়তনটাকে 0 বসায় দাও এই ইকুয়েশনে, আয়তন যদি 0 বসায় দাও এই ইকুয়েশনে, তাহলে তুমি দেখবা থিটা ডিগ্রি সেলসিয়াসের মান আসবে হচ্ছে -273 আসবে আর কি, বুঝছো, -273 আসবে। তাহলে এই গ্রাফটা তুমি আর্ট করলে কার জন্য, ভি এর সাথে তুমি যদি কার সম্পর্ক আর্ট করো, ডিগ্রি সেলসিয়াসে যদি গ্রাফ আর্ট করো তখন এটা পাচ্ছ। তাহলে এই যে এতগুলো কথাবার্তার থেকে আমরা বেশ কিছু কথা এখান থেকে আউট করে নিয়ে আসতে পারি, যে দেখেন একটু ভালো করে, যে থিটা যদি -273 ডিগ্রি সেলসিয়াস হয়, হ্যাঁ, অথবা এটাই মানে কি 0 কেলভিন যদি হয়, তখন এইটা মানে এটা বলতেছে ভি হচ্ছে তখন 0, তাই না। তার মানে
যে তাপমাত্রায় এসে কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়েছে ওই তাপমাত্রাকে বলা হয় কি জানো? ওই তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা বলে। পরম শূন্য তাপমাত্রা বলে। তাহলে পরম শূন্য তাপমাত্রা কাকে বলে? যে তাপমাত্রায় কোনোটা গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে কি হয়েছে? শূন্য হয়েছে। থিওরিটিক্যালি এভাবে শূন্য হয়েছে আর কি। বুঝছো? এই দুটা গ্রাফ ভালো করে তোমার একটু পড়তে পারলেই হবে। একটা হচ্ছে বয়েলের সূত্রের গ্রাফগুলো, একটা হচ্ছে চার্লসের সূত্রের গ্রাফগুলো আর কি। ক্লিয়ার কি না? কোনো ডাউট আছে? নেই। তাহলে তোমাকে অন্য গ্রাফগুলো পড়া লাগবে কি না? মোটামুটি পড়া লাগতেছে না। কারণ কি? আসলে তোমাকে একটু দেখাই দিই। কারণ হচ্ছে এই যে তুমি যদি এই গ্রাফগুলোর দিকে তাকাও, পি এর সাথে টি, তাহলে এর জন্য যে গ্রাফগুলো হয়েছে চার্লসের জন্য, তোমার জন্য এই গেলুসাকের সূত্রের জন্য মোটামুটি সেম টাইপের গ্রাফগুলোই আসবে। এই যেখানে যে ছিল হচ্ছে ভি এর সাথে টি, ওখানে শুধুমাত্র কি পি এর সাথে টি এর গ্রাফ আর কি। বুঝছো? আর এটার জন্য কোনো গ্রাফ আসা তোমার দরকার নেই আর কি। সো মোটামুটি আমরা গ্রাফগুলোও পড়ে ফেলছি, তাই না? এবার আসো ছোট্ট একটা জিনিস আমাদের একটু জানার দরকার এই ইউনিটগুলো নিয়ে। আমি জানি ইউনিটগুলো নিয়ে অনেক পড়াশোনাও করা যাবে, দেখো হ্যাঁ, আমি না তোমাদেরকে মানে কম্প্যাক্ট একটা প্রিপারেশনের দিকে নিচ্ছি, যাতে করে তোমার কাছে কম সময়ে ভালো ভ্যালু দিয়ে তোমার প্রিপারেশনের জন্য ভালোভাবে একটু আগায় যায় আর কি। হ্যাঁ, এই জন্য একটু আসেন তাহলে। যদি আমরা এদিকে চিন্তা করি যে ইউনিট চেঞ্জ, হ্যাঁ ইউনিট চেঞ্জ যদি দেখতে যদি চাও, তাহলে কি হলো? তোমার কাছে ভি এর একটা ইউনিট আছে। ইউনিট কি হয়? লিটারে হয়। ধরো 1 লিটার হয়েছে, অথবা 1 লিটার মানে কত? 1 লিটার মানে হচ্ছে 1000 মিলিলিটার। 1 লিটার মানে কত? 1000 মিলিলিটার, অথবা 1000 সিসি, অথবা 1000 সিএম কিউব। সব কিছুই তাহলে সেম। বুঝছো? লিটার আর মিলিলিটার এর মধ্যে তো কাহিনীগুলো ঘটে। আচ্ছা, আবার 1 লিটার মানে কত? 1 লিটার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। হ্যাঁ, এরকম একটা ব্যাপার স্যাপার আর কি। আচ্ছা, আবার তুমি যদি প্রেশার দিয়ে চিন্তা করো, তাহলে প্রেশার মানে কত? 1 ATM। 1 ATM মানে কি? 1 ATM মানে হচ্ছে 760 মিলিমিটার পারদ-চাপ। এটাকে আবার চেঞ্জ করলে কি লিখতে পারো? 76 সেন্টিমিটার পারদ-চাপ। এটাকে আবার চেঞ্জ করলে কি লিখতে পারো? হ্যাঁ, 1 পয়েন্ট বাদ দিই, 101,325 এত প্যাসকেল। হ্যাঁ, এটাকে আবার যদি কিলো প্যাসকেলে না, তাহলে কি লেখা যায়? 101.325 কিলো প্যাসকেল এটা বলা যায়। আবার কি বলা যায়? এই 1 প্যাসকেল যেটা, এটাকেই তুমি আবার 101.325 নিউটন পার মিটার স্কোয়ার এটাও বলতে পারো আর কি। সো তুমি তার মানে খেয়াল করে দেখো ভালো করে একটু, যে তোমার কাছে এই ভলিউম আর প্রেশারের ইউনিটটা নিয়ে ঝামেলাটা তো লাগে, তো এই ঝামেলাটা দুটো আমরা দূর করে দিলাম। আর আমরা যদি টি এর ইউনিটের কথা বলছি, অলরেডি আগেই বলে হুসিন, এটা আমরা সেলসিয়াস থেকে তুমি কেমনে কেলভিনে যাবা, কেলভিন থেকে তুমি কেমনে সেলসিয়াসে আসবা। ডান না সব কিছু? ডান, ওকে। সো এখন আমরা এই 4টা ফর্মুলার মোটামুটি সব কিছু দেখে ফেলছি, অ্যান্ড গ্রাফগুলোও দেখে ফেলছি, পাশাপাশি আমরা আর এর ব্যাপার স্যাপারগুলো একটু দেখে ফেলছি আর কি। এবার আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিসের দিকে যাই, এরপরে না হয় আমাদের কিছু প্রয়োজন পড়লে এমসিকিউর মধ্যে পড়ে নিব আর কি। এমসিকিউগুলো ছিল এমনভাবে আছে, বিগত বছরে আসা এমসিকিউ আছে ভিন্ন ভিন্ন জায়গায়, সেটা শুধুমাত্র ঢাবিতে না, হ্যাঁ, বা ঢাবিতেও আছে, ঢাবির বাইরেও বেশ কিছু জায়গা থেকে আছে। পাশাপাশি হচ্ছে যে কিছু প্রশ্ন একটু মডিফাইড করে দিছি ক্যালকুলেশন তোমার জন্য শেখার জন্য, তো বেশ কিছু মিলাই তোমার কিছু প্রশ্ন কিছু করে দিছি আর কি, যাতে তোমার প্র্যাকটিসটা ভালোভাবে করলে তোমার জন্য প্রস্তুতিটা একটু ভালোর দিকে যায়। ভাইয়া কিন্তু ক্লাসের মধ্যে বলি নেই যে আমার এমসিকিউ পড়ে গেলে তুমি কমন পাবা আর কি, এরকম না। তো কমন পাওয়ানোর জন্য না, বরঞ্চ আমরা টপিকটা বুঝছি কিনা, এটার উপর প্র্যাকটিসটা ভালোভাবে করতে পারছি কিনা আর কি, অতটুকুই। একটু আসেন এবার আমরা যদি এক এক করে একটু আসি। 1 নম্বর এমসিকিউটা একটু খেয়াল করে দেখো তো। গ্যাসের চাপ ও তাপমাত্রা মানে পি আর টি, পি সমানুপাতিক টি, এই সূত্রটা আসলে কে দিছে? পি সমানুপাতিক টি এই সূত্রটা দিছে হচ্ছে, মানে ভি আর সি হচ্ছে কনস্ট্যান্ট আমার কাছে, কে দিছে? দিছে গেলুসাক অথবা অ্যামটনের কথা ভাইয়া বলছিলাম আর কি। তো ওই তো গেল। আচ্ছা, তার মানে পরেরটাতে যদি যাও কি বলছে? অ্যাভোগাড্রোর সূত্র কোনটা হবে আর কি? অ্যাভোগাড্রোর সূত্র মানে হচ্ছে ভি সমানুপাতিক এন। ভি সমানুপাতিক এন, এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র, তাই না? এগুলো আমরা একটু দেখে আসছি প্র্যাকটিসের জন্য শুধুমাত্র। সো নিচে কোনটি বয়েলের সূত্রকে নির্দেশ করে? নিচে কোনটি বয়েলের সূত্রকে নির্দেশ করে? 3 নাম্বার না এটা? হ্যাঁ, বয়েলের সূত্রকে নির্দেশ করে। নিচে কোনটি বয়েলের সূত্রকে নির্দেশ করে? পি 1/ভি অথবা ভি 1/পি, যেখানে টেম্পারেচারটা স্থির আর কি, যেখানে এইটা স্থির আর কি। বুঝছো? এটা
তো মনে করে অনেকে যারা এভাবে মনে রাখে বয়েল মানে কি তাপমাত্রার সাথে মনে হয় কানেক্টেড আছে, বয়েল এগ বয়েল হয়েছে কিনা এই কথাটার সাথে, এই জন্য মনে করে যে তাপমাত্রা স্থির থাকলে সেটা হচ্ছে বয়েল, সেটা শর্টকাটে মনে রাখার জন্য। চার্লসের সূত্রকে মনে করে কি চার্লস তার মানে চাপের সাথে কানেক্টেড, তাহলে চাপ মনে হয় ওখানে কনস্ট্যান্ট আছে আর কি। তুমি যদি এভাবে মনে রাখতে চাও কোনো সমস্যা নেই, মনে রাখতে পারো, ঠিক আছে। মনে রাখার জন্য তোমার যতগুলো টেকনিক তুমি অবলম্বন করতে চাও তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। এবার যদি আসেন পরে এমসিকিউতে যাই, এসএটিপিতে গ্যাসের মোলার আয়তন কত? এটা একটু তোমরা বলো একটু, এসএটিপিতে গ্যাসের মোলার আয়তন কত? এসএটিপি মানে কি? হ্যাঁ, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এটাতে কত আছে যেন 24.789 বলছিলাম, 24.789 বলছিলাম। নিচের কোনটিতে এসটিপি বলে? এখন এসটিপি মানে কি? এসটিপি মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, তারপরে কত 1 এটিএম চাপ, 1 এটিএম চাপ, তারপরে কত তোমার কাছে হচ্ছে 22.4 এত লিটার। তাহলে কোনটা হবে? 0 ডিগ্রি সেলসিয়াস মানলাম, 760 সেন্টিমিটার না, 1 এটিএম মানে কত আবার? এটা হচ্ছে 76 সেন্টিমিটার মিলিমিটার পারদচাপ, এরকম বলা যেতে পারে, নট এইটা, এটা ভুল। 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন, এ কথা সত্যি, আমরা এটাতে যাইতে পারি, সমস্যা নেই, আগে অন্যান্যগুলো চেক করে আসি, না হলে কিন্তু 2 নম্বরটা কারেক্ট আছে। 0 কেলভিন 760 সেন্টিমিটার, এটাও ভুল। তারপর কত 0 ডিগ্রি সেলসিয়াস 76 সেন্টিমিটার পারদচাপ, তার মানে এটা ঠিক, মানে এসটিপি মানে দুইটা কন্ডিশনকে এখানে স্যাটিসফাই করছে, সো আমাদের এইটার মধ্যেই যাওয়া উচিত। এইটা মানে কিন্তু হইতে পারতো, কোনো সমস্যা কিন্তু নাই। কেন? কারণ 0 ডিগ্রি সেলসিয়াস মানে কিন্তু 273, সো এটা পার্শিয়ালি ট্রু, বুঝছো? পার্শিয়ালি ট্রু। এবার যদি যাই, এবার দেখি কয় নাম্বার এটা, এটা হচ্ছে আমাদের কাছে যদি বলি 4 5 6 নাম্বার 7 নাম্বার। যদি আমরা এক এক করে একটু আগাই, প্রথমে এটা কী বলছে? নির্দিষ্ট চাপে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ওটা হচ্ছে আমাদের কাছে T1 তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন এত, তাহলে V1। একই চাপ একই থাকলে মানে হচ্ছে চার্লসের সূত্র, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উক্ত গ্যাসের আয়তন, অর্থাৎ বের করতে বলছে T2, আমাদের কাছে দিয়ে দেওয়া আছে হচ্ছে V2 দেওয়া আছে আর কি, বুঝছো? আচ্ছা, তার মানে আমাদের কাছে বের করতে বলছে কি T2, তারপর যদি লিখি T2/T1 সমান V2/V1 এত। এবার T2 সমান V2 এর মান কত? V2 এর মান দেওয়া আছে, আচ্ছা V2 ডিভাইডেড বাই V1 ইন্টু T1। আচ্ছা, এবার তাহলে মান বসাও। T2 এর মান কত? T2 এর মান দেওয়া আছে, V2 এর মান দেওয়া আছে হচ্ছে 0.85, দেওয়া আছে 0.85, নিচে দেওয়া আছে কত? নিচে দেওয়া আছে 0.73 ইন্টু 290। এখান থেকে হিসাব নিকাশ করে একটা মান আসবে, এখান থেকে হিসাব নিকাশ করে একটা মান আসবে, সেই মান থেকে আবার বিয়োগ করতে হবে হচ্ছে 273, দেন তুমি তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার পাবা, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসে আর কি। বুঝছো কাহিনিটা? এরকম। এখন এই ক্যালকুলেশনটা আসলে খালি মুখে করা পসিবল কিনা আর কি? খালি মুখে করা পসিবল না। কেন? কেন আমি বলতেছি তোমাকে কথা, দেখো আমি এটা আগেও করছি, দ্যাটস ওয়াই তোমারে বলতেছি। কারণ হইলো এই জিনিসটাতে কি হয়েছে, এই দুটো তুমি যদি ভাগ করে দাও, ধরলাম 1-এর থেকে বেশি আসবে, আমি যেটা গুণ করে ফেলি তাহলে কত আসে, যে 300 প্লাস বা সামথিং একটা মান আসে, 310 বা 320 এরকম কিছু একটা আসছে আর কি। তাহলে বেশি যদি আসে তাহলে 273 থেকে এটা বিয়োগ করলে কত আসার কথা? তাহলে ধরো যে 30ও আসতে পারে, 40ও আসতে পারে, 36ও হতে পারে। এক্স্যাক্টলি এই দুটো ভাগ করলে কত হয় ওই সময়ের ভিতরে এটা করে ফেলা আসলেই টাফ, তাই না? এটা অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন দিয়েও আসলে জিনিসটা হচ্ছে না আর কি। তো তখন তোমাকে এক্স্যাক্ট ক্যালকুলেশনের দিকে তোমার যাইতে হবে। সো এই ধরনের ক্যালকুলেশনগুলো যদি তোমার কাছে আসে না, আমি তোমারে বলবো কি, তুমি দেখতেছো যে তোমার অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন করলে এই অ্যান্সারটা কত আসে, 27-এর তুলনায় বেশি আসে, অথবা 30, 40, 50-এর দিকে যাইতেছে, হ্যাঁ? তো তখন তুমি দেখতেছো এইটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, তিনটার মধ্যে যে কোনো একটা আসলে হইতে পারে আর কি। তো তখন তুমি আসলে এইটার পিছনে যদি সময় দাও, তোমার জন্য আসলে যে মার্কটা তুমি পাবা আর তুমি যে সময়টা ইনভেস্ট করবা, সে দুইটার মধ্যে আসলে কখনোই একটা ভালো ব্যালেন্স আসলে আসলো না। বাট যদি এমনটা হইতো যে এই দুটারে কাজ করার পরে ভ্যালুটা আসলে একটা নেগেটিভ ভ্যালু আসতেছে, হ্যাঁ, তো তখন আমি আসলে চোখ বন্ধ করে একটা দাগায় দিয়ে আসতে পারতাম যে নেগেটিভ ভ্যালু মাত্র একটাই আছে আর কি। বুঝতে পারছো কথাটা? সো এই প্রশ্নের ক্ষেত্রে এরকম যদি কখনো আসে, আমি তোমার বলবো প্লিজ গিভ আপ, মানে এই জায়গায় তোমার আসলে তোমার প্রিপারেশন করার দরকার, মানে তোমার আর ক্যালকুলেশন করার দরকার নেই, করলে তোমার টাইমটাই শুধুমাত্র যাবে আর কি। তবে তোমরা একটু ক্যালকুলেটার চেপে দেখতে পারো, তোমাকে ক্যালকুলেটার চেপে দেখতে পারো অ্যান্সারটা আসতেছে এটা। তাহলে কি ভাই এরকম প্রশ্ন কি ঢাবিতে দিবে কিনা? আচ্ছা দেখো, ঢাবিতে যদিও বা সবগুলোর প্রশ্ন ক্যালকুলেটার ছাড়া সলভ করার মতো করে প্রশ্ন দেওয়া হয়, তবে একটা দুটার প্রশ্ন এমন হইলেও হইতে পারে। দ্যাটস ওয়াই তোমার এটা বলতেছি, তুমি কখন ছেড়ে দিবা কখন ধরে রাখবা এটাও তোমার একটু বলতেছে আর কি, বুঝছো? আচ্ছা, সো এই প্রশ্নটা একটু ঝামেলাপূর্ণ, অলরেডি আমরা বুঝতে পারছি আর কি।
এবার যদি আমরা এদিকে যাই যে যদি 3 লিটার আয়তনের কোনো গ্যাসের চাপ, হ্যাঁ, ও পরম তাপমাত্রা দ্বিগুণ করা হয় তাহলে আয়তন কত লিটার হবে আর কি। আচ্ছা দেখি কি বলছে। এত আয়তনের, তার মানে হচ্ছে V1, চাপ আর পরম তাপমাত্রা, তার মানে হচ্ছে পি আর টি, এই দুটোকে দ্বিগুণ করতে হবে আর কি, দ্বিগুণ করবো, সমস্যা নাই। তাহলে আয়তন কত হবে, তাহলে V2 বের করতে বলছে। আচ্ছা তাহলে তোমার কি কি লাগবে, তোমার এখানে তো 3টা রাশি কানেক্টেড লাগতেছে তাই না, পি ভি টি, 3টাই কানেক্ট লাগে। তাহলে কি লাগবে আমাদের কাছে, পি ভি ডিভাইডেড বাই টি, এই ফর্মুলাতে যাইতে হবে। এটা সমান কে লিখছিলাম আমরা তাই না। তাহলে এখান থেকে ফর্মুলা ডেভেলপ করা যায় যেটা P1 V1 ডিভাইডেড বাই T1 সমান P2 V2 ডিভাইডেড বাই হচ্ছে T2, তাই না। এখন আমাদের কাছে বের করতে বলছে কি, V2 বের করতে বলছে। তাহলে V2 বের করবো কেমনে, V2 বের করার আগে আমি সবগুলো জায়গায় মানগুলো বসাই দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবো আর কি আমরা। হ্যাঁ, V1 কত 3, V1 কত, V1 হচ্ছে 3, P1 কত, P1 ধরলাম P, T1 এর মান ধরলাম T, ধরলাম কিছু যেহেতু দিয়ে দেওয়া নাই তাই। P2 এর মান কি বলছে, দ্বিগুণ করতে বলছে আর কি, দ্বিগুণ করতে বলছে। তাহলে 2P ইন্টু V2 ডিভাইডেড বাই T2 এর মান কত বলছে, 2T, এই যে হইলো। তাহলে হচ্ছে যে কি এই দুই কেটে দিতে পারি, এই পাশে P আছে, এই পাশে P আছে, কেটে দিতে পারি, এখানে T আছে, এখানে T আছে, কেটে দিতে পারি। তাহলে দেখো V2 সমান কত আসতেছে, 3 আসতেছে আর কি। V2 সমান কত আসতেছে, 3। হ্যাঁ, তো আমরা যদি খেয়াল করে দেখি তাহলে কোনটা হবে অ্যান্সারটা, 2 নাম্বারটা হবে অ্যান্সারটা আর কি। সো এই ধরনের ক্যালকুলেশন আবার সহজ, এই ক্যালকুলেশনগুলো চলে আসতে পারে। সো এইগুলো ঢাবি স্ট্যান্ডার্ড প্রশ্ন, সো এইগুলো ক্যালকুলেশন চলে আসতে পারে আর কি, বাট উপরটাও আসতে পারে, একদম কনফিডেন্টলি বলতে পারবো না যে আসবে না, বাট ওইরকম প্রশ্নের সংখ্যা কম থাকবে আর কি। 14 গ্রাম নাইট্রোজেনের জন্য নিচের কোনটি আদর্শ গ্যাসের সমীকরণ। আদর্শ গ্যাসের সমীকরণ তুমি আগের থেকে জানো, পিভি সমান হচ্ছে এনআরটি, তাহলে পিভি সমান হচ্ছে ডাব্লু বাই এম সাথে হচ্ছে আরটি। তাহলে তুমি যদি ডাব্লুর মানটা বসাও, কত আছে এখানে, 14, এম এর মান কত, নাইট্রোজেন গ্যাসের ভর কত, 28, তাহলে হচ্ছে 28, তাহলে হচ্ছে আর ইন্টু টি, তাহলে 14 দুগুণে হচ্ছে 28, তাহলে 1/2 ইন্টু আর টি, তাহলে কত হইল, হাফ আর টি। তাহলে কোনটা হবে, 2 নাম্বারটা হবে অ্যান্সারটা, তাহলে 2 নাম্বারটা হবে অ্যান্সারটা, রাইট। ওকে, ক্লিয়ার কিনা। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন হতে পারে ঢাবিতে, খুব ভালো প্রশ্ন এটা আর কি। হ্যাঁ, এইগুলো ছোটো ছোটো এমসিকিউ তো হইতেই পারে চাইলে, হ্যাঁ এমসিকিউগুলো ছোটো ছোটো আছে, হইতেই পারে। আচ্ছা এই জায়গায় যেহেতু আমরা একটা আসছি, তোমাকে একটু প্যারালাল ইনফরমেশনে দিয়ে রাখি যে পিভি সমান ডাব্লু আর ডিভাইডেড বাই হলো ক্যাপিটাল এম। আচ্ছা আমি যদি এখানে এরকম করি, পি এম সমান ডাব্লু বাই ভি আর টি লেখা যায় কি না, যায়। তাহলে এই ডাব্লু বাই ভি যেটা আছে ওইটাকে কি বলতে পারি জানো, ওইটাকেই ভাইয়া বলতে পারে হচ্ছে ডি মানে হচ্ছে ডেনসিটি বলতে পারে আর কি। তাহলে ডি সমান পি এম ডিভাইডেড বাই আর টি। তাহলে তুমি যদি কোনো একটা গ্যাসের ক্ষেত্রে তার মানে আণবিক ভর জানো, তার যদি চাপ জানো, তার যদি টেম্পারেচার জানো, তার যদি আর এর মানটা জানো, তো সেক্ষেত্রে তুমি তার ঘনত্ব বের করতে পারবা, অথবা ঘনত্ব জানা থাকলে তুমি এগুলো বের করতে পারবা আর কি, কাজে লাগবে এই কথাগুলো। হ্যাঁ, ওকে, এবার আসেন 8-এর পরে এটা হচ্ছে 9 নাম্বার, এটা হচ্ছে 10 নাম্বার। আদর্শ গ্যাসের ঘনত্ব মাপতে ব্যবহৃত হয় কোনটা আর কি, ওই যে একটু আগে আমরা দেখে আসলাম যে পিভি সমান এনআরটি যে ফর্মুলাটা দেখছি না, ওইটা দিয়ে আমরা আসলে চাইলে আদর্শ গ্যাসের ঘনত্ব বের করতে পারবো। তাহলে সেটা কোনটা, পারফেক্ট গ্যাস ইকুয়েশন, এটা দিয়ে কাজটা করতে পারবো আর কি, কোনো সমস্যা নেই। আদর্শ গ্যাসের সমীকরণ থেকে মোলার ভর নির্ণয়ে কোন সম্পর্কটি সঠিক। মোলার ভর মানে হচ্ছে এম এর মানটা, ক্যাপিটাল এম। একটু আগে না আমরা করলাম এটা, সব কিছু দেখতেছি ডি দিয়ে আছে, তাহলে কি যেন ছিল, ডি সমান আমাদের কাছে ছিল পি এম ডিভাইডেড বাই আর টি ছিল আর কি। এখন আমাকে বলছে কি, আমাকে বলছে হচ্ছে এম মোলার ভর, তাহলে এম সমান তাহলে কী হবে, ডি আর টি ডিভাইডেড বাই হলো পি, ডি আর টি ডিভাইডেড বাই পি, এটা আছে ডি আর টি, এই যে ডি আর টি ডিভাইডেড বাই হচ্ছে পি, ডি আর টি ডিভাইডেড বাই হলো পি, বুঝছো, ডি আর টি ডিভাইডেড বাই হলো পি, এটা হচ্ছে এই ফর্মুলা দিয়ে চাইলে কাজটা করা যাবে। ক্লিয়ার, 10-এর পরে হচ্ছে 11, 10-এর পরে হচ্ছে 11 আছে হচ্ছে 12। আমাদের তো এইটা এখানে আসবে না, এটা পরে আসতে পারলে ভালো।
ও আমরা দেখছো একটা পেজ আসলে আমরা বেশি টান দিয়ে ফেলছি আর কি। ওকে, আচ্ছা আগে আমরা চলো এটা একটু দেখে আসি যে আগের যেটা ফর্মুলাটা ছিল আদর্শ গ্যাস এবং গ্যাসের সূত্র যেগুলো ছিল সূত্রগুলো পড়াই ফেলছি আমরা সুন্দরভাবে। এবার দেখতেছি আদর্শ গ্যাস আর বনাম বাস্তব গ্যাস এই জায়গায় কিছু কথাবার্তা আসলে আছে কিনা। আচ্ছা আদর্শ আর বাস্তবের মধ্যে কাহিনীটা কি? আদর্শ গ্যাস যেগুলা এগুলো হচ্ছে যে 4টা সূত্র মানে গ্যাসে 4টা সূত্র 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 মেনে চলে মেনে চলে। বাট এরা কি বাস্তব গ্যাস হচ্ছে যে মেনে চলে না, ঠিক আছে। এই গ্যাসগুলো আবার কখন হয়? হাই টেম্পারেচার অ্যান্ড লো প্রেশার, হাই টেম্পারেচার অ্যান্ড লো প্রেশারে গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে আর কি, এরকম। এখন প্রবলেম হইলো যে ওরা 4টা সূত্র মেনে চলে বাট এটা চলে না কেন আর কি, মানে এদের প্রবলেমটা কি, মানে বাস্তব গ্যাসের প্রবলেমটা কি, ঠিক আছে। বাস্তব গ্যাসের মধ্যে কিছু প্রবলেম আছে, হ্যাঁ প্রবলেম বা ত্রুটি আছে। 1 নাম্বার আসলে কি, 1 নাম্বার হইল হচ্ছে আয়তন ত্রুটি, 1 নাম্বার হইল আয়তন ত্রুটি, 1 নাম্বার হইল আয়তন ত্রুটি। 2 নাম্বার হইল কি, 2 নাম্বার হইল তার জন্য আছে চাপ ত্রুটি আছে আর কি। 2 নাম্বার আসে হচ্ছে চাপ ত্রুটি। তাহলে আয়তন ত্রুটির পরিমাণটা কত? এনবি পরিমাণে হচ্ছে আয়তন ত্রুটি। আর চাপ ত্রুটি কত? n² a ডিভাইড বাই হলো v², এটা হলো চাপ ত্রুটি, বুঝছো? আচ্ছা এখন এই ত্রুটিগুলো তুমি যদি সংশোধন করতে পারো তাহলেই কিনা বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে আর কি। তাহলে এই ত্রুটিগুলো সংশোধন করা দরকার। তাহলে এদের সংশোধন যদি করি, এদের ত্রুটিগুলো তুমি যদি সংশোধন করো, তুমি যদি এদের ত্রুটিগুলা সংশোধন করো তাহলে কি আসে? সংশোধন করলে 1 নম্বরে, হ্যাঁ 1 নম্বরে কি আসে? টোটাল ভলিউম কত হয়? ভি, সেখান থেকে ত্রুটি কত ছিল? এনবি, এটা বাদ দাও, তাহলে এবার ত্রুটিটা সংশোধন হয়ে গেছে। টোটাল চাপ ছিল কত? পি, এর সাথে তুমি এই যে n² a ডিভাইড বাই v², এইটাকে যোগ করে দাও, তাহলে তোমার চাপ সংশোধন হয়ে গেছে আর কি, বুঝছো? এই সংশোধন করলে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে আর কি। তুমি যদি বাস্তব গ্যাসের জন্য এই দুইটা ভাবে সংশোধন করতে পারো তাহলে তারা কি করবে? আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে আর কি। তাহলে তুমি একটু যদি খেয়াল করে দেখো, এবার আসো, তাহলে ফর্মুলার আগে কি ছিল? পিভি সমান এনআরটি, এটা কার জন্য? এটা হচ্ছে আদর্শ গ্যাসের জন্য। তাহলে আমরা যদি এখন এই সংশোধন সূত্রটা যদি বসাই দিই, তাহলে পি এর জায়গায় পি n² a বাই v² যদি এটা বসাই দিই, ভি এর জায়গায় ভি মাইনাস এন বি যদি এটা যদি বসাই দিই, তাহলে কি আসতেছে? এনআরটি আসতেছে না? আসতেছে। তাহলে এই দুটো যদি কাজ করে ফেলো তাহলে এইটাকে দিয়ে তুমি বাস্তব গ্যাসগুলোকে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করাইতে পারবা, বুঝছো? পারবা। এখন তুমি ঘটনার মধ্যে আসো, বাস্তব গ্যাসগুলোকে তুমি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করাইতে পারবা আর কি। এই সংশোধনটা কি তুমি আমি করছি? না, এটা সংশোধন করছে কে? ভ্যান ডার ওয়ালস করছে আর কি। তো এই সমীকরণটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালসের সমীকরণ বলা হয় কি? ভ্যান ডার ওয়ালসের সমীকরণ বলা হয়। ভ্যান ডার ওয়ালসের সমীকরণ দিয়ে কী করে? বাস্তব গ্যাসগুলোকে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করাইতে সহযোগিতা করে কি? বাস্তব গ্যাসগুলোকে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করাইতে সহযোগিতা করে, বুঝছো? ক্লিয়ার কিনা বলো আগে? ক্লিয়ার ডান। সো তোমার কাছে এটা ক্লিয়ার। তাহলে এখন এই এ যেটা আছে এটা কি? চাপ সংশোধনের জন্য একটা ধ্রুবক। বি যেটা আছে কি? একটা আয়তন সংশোধনের জন্য একটা হচ্ছে ধ্রুবক। তাহলে তোমাকে একটা বলতে পারে কখনো এই এ আর বি এর ইউনিটটা বের করো, তোমাকে কখনো বলতে পারে এ আর বি এর ইউনিটটা কি? এটা একটা এমসিকিউতে প্রশ্ন হতে পারে এগুলা, ঠিক আছে? বলতে পারে এ আর হচ্ছে বি এর ইউনিটটা কি হতে পারে আর কি, এ আর বি এর ইউনিটটা কি হতে পারে। আচ্ছা ভালো করে দেখো একটু, আমাদের কাছে কি যেন ছিল? পি প্লাস n² a বাই v², এটা ছিল টোটালটাই চাপ না? তাহলে টোটালের ইউনিট কত? টোটাল ইউনিট হচ্ছে এটিএম। তাহলে যদি টোটালের ইউনিট এটিএম হয় তাহলে এতটুকু ইউনিট তাহলে কত? তাহলে এই n² a বাই v², এটার ইউনিট কত হবে? এটিএমই তো হবে, হইল। তাহলে এবার যদি আমরা এটাকে এক পাশে রাখি, ভিটাকে যদি উপর পাশে পাঠাই দিই, তাহলে ভি এর ইউনিট কত? লিটার স্কোয়ার। তাহলে লিটার স্কোয়ার এটিএম লিখলাম, n² যদি নিচে নামাই দিই তার মানে কি? পার মোল স্কোয়ার না? পার এটা তো বলা যায়,
তো এটা কার ইউনিট পাইলে, এ এর ইউনিট পাইছে হচ্ছে এটা। তাহলে এ ইউনিট কত, লিটার স্কোয়ার এটিএম পার মোল স্কোয়ার। তাহলে বি এর ইউনিট তাহলে কত হবে, ভি মাইনাস এন বি, টোটাল ইউনিট কত লিটার, তাহলে এতটুকু ইউনিট তাহলে কত হবে, লিটারই হবে, লিটারই হবে। তাহলে বি এর তাহলে কী হলো, এন মানে কি মোল, তাহলে লিটার ইন্টু পার মোল, লিটার ইন্টু পার মোল, এটা হলে কত হবে, লিটার ইন্টু পার মোল। তাহলে তুমি আস্তে করে এদের ইউনিটগুলো পেয়ে গেছো। এই ইউনিটগুলো কিন্তু পরীক্ষার এমসিকিউতে আসতে পারে, একটু ইম্পর্টেন্ট, শুধুমাত্র ইম্পর্টেন্ট নেই না, ভালো লেভেলের ইম্পর্টেন্ট আর কি, এগুলো আসতে পারে। তো তুমি কী করবে, এটা একটু ভালো করে মনে রাখবে আর কি। বুঝছো কি বুঝছো নেই বলো, বুঝছো? বুঝছো। এখন তুমি যদি একটু খেয়াল করে দেখো যে আদর্শ গ্যাস বাস্তব গ্যাস নিয়ে কিছু কাহিনী আছে, সে কাহিনীগুলোকে আমরা চাইলে গ্রাফের মাধ্যমে দেখতে পারি। এটাকে বলে কি, অ্যামাগা বক্ররেখা বলে না, অ্যামাগা বক্ররেখা। মানে 11-12-এ তুমি যখন এসএসসি পরীক্ষা দিছো, তার জন্য তুমি প্রিপারেশন নেওয়ার সময় এইটা সিকিউতে আসতো। তো অ্যামাগা বক্রের মধ্যে তুমি কী দেখছিলা, অ্যামাগা বক্রের মধ্যে তুমি কী দেখছিলা, গ্রাফটা, তুমি গ্রাফটা এমন দেখছিলা না, এদিকে ছিল পিভি, এদিকে ছিল হচ্ছে পি। তুমি যদি এই বরাবর লাইনটা দেখো, এটা কার জন্য, এটা হচ্ছে আইডিয়াল গ্যাসের জন্য, লাইনটা হচ্ছে এটা, আইডিয়াল গ্যাসের জন্য লাইনটা হচ্ছে এটা। আর এইটা কি, রিয়েল গ্যাস মানে বাস্তব গ্যাস, এটাও কি বাস্তব গ্যাস। এরকম পড়ছিল না, এটা কার্বন ডাইঅক্সাইডের জন্য, এটা কার জন্য, হাইড্রোজেন গ্যাসের জন্য। মানে হালকা গ্যাসগুলোর জন্য হচ্ছে সোজা উপর দিক দিয়ে যায়, ভারী গ্যাসগুলোর জন্য একটু নিচে নেমে আবার উপরের দিকে যায়। বাট এই গ্যাস দুটোই আসলে কি, এই গ্যাস দুটোই হলো তোমার কাছে হলো বাস্তব গ্যাস। তাহলে এই বাস্তব গ্যাসগুলোর সাথে ওই ফর্মুলা বসাইলে ওরাও আইডিয়ালের মতো আচরণ করবে। তার মানে ওদেরকে ভর ত্রুটি বা আয়তন ত্রুটি, তার সাথে সাথে চাপ ত্রুটিটাকে সংশোধন করতে হবে আর কি, করলে ওরা বাস্তব আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করবে আর কি, বুঝছো? আচ্ছা, তো এখন এইটাকে তুমি আবার একটা, এটাকে একটা সংকোচনশীলতা গুণাঙ্ক বলে একটা ব্যাপার আছে, তাকে জেড দিয়ে বলে। এটাকে কি বলা হয়, সংকোচনশীলতা গুণাঙ্ক, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বলে এটাকে, ঠিক আছে? এরকম। সো এই জেটের মানের উপর ভিত্তি করেও বলতে পারো। জেটের মান যদি 1 হয় তাহলে তুমি এটা বলবা এটা হচ্ছে আমাদের কাছে একটা আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাস। জেটের মানটা যদি 1-এর থেকে কম অথবা জেটের মানটা যদি 1-এর থেকে বেশি হয়, তখন তুমি এটাকে বলবা হচ্ছে বাস্তব গ্যাস বা রিয়েল গ্যাস। এই তো শর্তগুলো তোমার জানার দরকার আছে, তুমি জানলা। আচ্ছা, তো জেটের মানের উপর ভিত্তি করে বলতে পারি এটা কতটুকু বিচ্যুত হয়েছে আর কি। 1 হওয়া মানে কোনো বিচ্যুত হয় নাই, 1-এর থেকে কম বেশি হয়েছে মানে বিচ্যুতি হয়েছে আর কি, এরকম ঘটনাটা, বুঝছো? ওকে, সো আমরা যদি তোমার এই জায়গায় একটা কথা বলি যে ধরো তোমার কাছে দুইটা গ্যাস আছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে, তোমার কাছে হচ্ছে অ্যামোনিয়া গ্যাস আছে। এই দুইটা গ্যাসের মধ্যে কোনটার বিচ্যুতির মানটা সবচেয়ে বেশি হবে আর কি। তোমার যদি হাইড্রোজেন যদি বলি, কার ক্ষেত্রে বিচ্যুতি সবচেয়ে বেশি হবে? বিচ্যুতি মানে হচ্ছে কি ব্যাপারটা, যে এইটা তো একটা আইডিয়াল 1, তাহলে এর তুলনায় নিচে নামবে যত বেশি, বিচ্যুতি তত বেশি হয়েছে আর কি, তাই না? ওকে, তাহলে ওই জায়গা থেকে চিন্তাভাবনা যদি করি, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে বিচ্যুতি বেশি, তারপরে হচ্ছে অ্যামোনিয়া, তারপরে হচ্ছে এটা। কেন এই ঘটনাটা এমনি ঘটছে? কারণ কার্বন ডাইঅক্সাইডের মধ্যে হচ্ছে পোলারিটি, মানে হচ্ছে তড়িৎ-ঋণাত্মকতা পার্থক্য বেশি আছে অ্যান্ড এটার ভর বেশি আছে আর কি, ঠিক আছে? এখানে যদিও বা তোমাকে আমরা খুব ডিটেলসে আলোচনা করলাম না, কেমনে তোমাকে দেখা লাগবে আসলে এই জায়গায় কোন জায়গায় হচ্ছে আকর্ষণ বেশি হয়েছে আর কি। আকর্ষণগুলো হচ্ছে ইন্ট্রামলিকুলার আর কি, এখানে আকর্ষণগুলো আছে। তো এটার মধ্যে আবার আকর্ষণটা কিসের উপর নির্ভর করতেছে? তড়িৎ-ঋণাত্মকতার উপর ভিত্তি করে, পোলারিটির উপর ভিত্তি করে কাজবাজগুলো করতেছে আর কি। তো তোমাকে আমি একটা ছোটো করে একটু জাস্ট বলি, তুমি তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্যের উপর ভিত্তি করে তুমি কাজটা শুধু মনে রাখো। কীভাবে? যে ভাই দেখেন, এই দুটোর মধ্যে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে তড়িৎ-ঋণাত্মকতা কেমন? কম। এখানে কার্বন ডাইঅক্সাইড, কার্বন এবং অক্সিজেনের মধ্যে কেমন আছে? তড়িৎ-ঋণাত্মকতা বেশি আছে আর কি। তার মানে এখানকার মধ্যে তোমার এই যে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর যেটা, মানে জেটের ক্ষেত্রে, তো সেখানকার ভিত্তি করে এইখানকার বিচ্যুতির আসলে বেশি হবে, তারপরে এইটা, তারপর হচ্ছে এটা আর কি, এরকম, বুঝছো? এটা তাহলে তুমি যদি তাহলে আসো, তাহলে কোনটা ক্ষেত্রে বিচ্যুতি বেশি হবে? কার্বন ডাইঅক্সাইড, তারপরে কোনটা হবে? অ্যামোনিয়া, তারপরে কোনটা হবে? তারপর হচ্ছে হবে হাইড্রোজেন হবে আর কি, বুঝছো? ওকে, এবার তোমার এখানে একটা কথার মধ্যে আসো, একটা পয়েন্ট আমি তোমার একটু এখানেই পড়াই ফেলি। গ্যাসের গতিবিদ্যা, গ্যাসের গতিবিদ্যা। আচ্ছা, গ্যাসের গতিবিদ্যা বলে ব্যাপারটা এরকম টাইপের না, জাস্ট গতিশক্তিটা আমরা কেমন নির্ণয় করি দেখো একটু আর কি। কোনো একটা গ্যাসের গতিশক্তি কেমন নির্ণয় করে? 3/2 nRT, এটা হচ্ছে গ্যাসের
গতিশক্তি বের করে হচ্ছে এভাবে, গ্যাসের গতিশক্তি বের করে হচ্ছে এভাবে। এখন এখানে কোনটার মানে কি তুমি জানো? ই মানে হচ্ছে গতিশক্তি, এন মানে হচ্ছে মোল সংখ্যা, আর মানে হচ্ছে তোমার কাছে কি, আর মানে হচ্ছে মোলার গ্যাস দ্রব্যক, আর টি মানে হচ্ছে টেম্পারেচার। আচ্ছা, কোন টেম্পারেচারটা? অ্যাবসোলিউট টেম্পারেচার বা পরম তাপমাত্রা। ওকে, আর এইটাকে তুমি চাইলে এভাবেও বলতে পারতা, F/2 RT। ধরো আমি 1 মোল গ্যাসের জন্যই বলতেছি আর কি এটাতে। এখানে এফ কি? এফ হচ্ছে স্বাধীনতার মাত্রা। এফ হচ্ছে স্বাধীনতার মাত্রা। এই একক পরমাণুর জন্য মাত্রাটা 3 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, আগে সামনের দিকেও আগে যেতে পারে আর কি। হ্যাঁ, বাট আমরা শুধুমাত্র আমরা যখন কেমিস্ট্রি পড়তেছি আমাদের বইগুলোর উপর ভিত্তি করে, বিগত বছরের প্রশ্নগুলোর উপর ভিত্তি করে আমাদের হচ্ছে যে সবগুলোকেই একক পরমাণু আকারে ধরে বা একটা পরমাণু লাইক চিন্তা ভাবনা করে এই ফর্মুলাটা দেওয়া হয়েছে যে 3/2 nRT। সো আমরা এক্সামের মধ্যে প্রশ্ন আসলে শুধুমাত্র এটা দিয়েই কাজ করব, অন্য কিছু দিয়ে কাজ করব না আর কি, এটা মাথায় রাখো, বুঝছো? এখন এটা তুমি কার জন্য করতেছো? এটা তুমি করতেছো হচ্ছে মোল পরিমাণ কোনো গ্যাসের জন্য, মোল পরিমাণ গ্যাসের জন্য। কার জন্য করতেছো? মোল পরিমাণ গ্যাসের জন্য। কিন্তু যদি তোমাকে বলা হয় যে মোল পরিমাণ না, তোমাকে বলি যে মোল পরিমাণ না, একটি গ্যাসের অণুর ক্ষেত্রে দেখো, 1 মোলে তো 6.02 × 10⁻23 এতটি অণু থাকে, তো সবার জন্য না, মাত্র তুমি একটার জন্য করো। তাহলে তখন তুমি কী করবা? তখন এনার্জি তুমি বের করতেছো 3/2 RT, ধরুন 1 মোলেরকে আমরা হিসাব করতেছি Na, মানে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে তোমাকে ভাগ দিতে হবে আর কি। তখন কি পাবা তুমি এটা? তখন তুমি যেটা পাইলা এটা পাবা তুমি হচ্ছে একটি অণুর গতিশক্তি পাইছো আর কি এটা। তাই তুমি এটাকে কী লিখতে পারো? 3/2, তুমি এটাকে লিখতে পারো এরকম, 3/2 × R/Na × T লেখা যায়। এইটাকে আবার তুমি লিখতে পারো 3/2 KT লিখতে পারো। কেন? এই যে কে যেটা আছে না, এই কেটা হচ্ছে কি জানো? এটা হচ্ছে বোলসম্যান ধ্রুবক। এটা হচ্ছে বোলসম্যান ধ্রুবকের কাজ কি? বোলসম্যান ধ্রুবকের কাজ হলো কিছুই না, এটা জাস্ট একটি অণুর ক্ষেত্রে হিসাব নিকাশ করছে আর কি, বুঝছো? R/N, আর এর মান কত? 8.314, এন এর মান কত? 6.02 × 10⁻23। এটা দিয়ে ভাগ দিয়ে দেখো কত আসে, ভাগ দিয়ে দেখবা মনে হয় এরকম আসে 1.38 × 10⁻23, এরকম মনে হয় কিছু একটা মান আসার কথা আর কি। তো আসলে যেটা আসবে সেটা হচ্ছে তোমার কাছে কি, এই বোলসম্যান ধ্রুবকের মান, ঠিক আছে? তাহলে 3/2 KT এটা কার জন্য? একটি অণুর ক্ষেত্রে গতিশক্তি। 3/2 nRT এটা কার জন্য? 1 মোল অণুর ক্ষেত্রে গতিশক্তি আর কি। এটা মনে থাকবে? আসেন এবার গতিশক্তি তো পাইলেন, তাহলে এবার আপনার মনে হয় না যে আমরা একটু বেগগুলো নির্ণয় করে দেখি যে গতিশক্তির সাথে কি কানেক্টেড? বেগ কানেক্টেড আছে, বেগ। তাহলে বেগ বের করে কেমন? বেগ, সো এদের ক্ষেত্রে বেগগুলো বের করে, 3টা বেগ বের করে। সি হচ্ছে এভারেজ বেগ। আমরা এদের ক্ষেত্রে অণুগুলোর ক্ষেত্রে বলা হয় কি, একটা বলা হচ্ছে এভারেজ বেগ, এভারেজ ভেলোসিটি, অর্থাৎ সি অ্যাভারেজ এইভাবে দিয়ে প্রকাশ করে, ঠিক আছে? আবার আরেকটা কি আছে? আরেকটা আছে হচ্ছে মোস্ট প্রবাবেবল ভেলোসিটি, অর্থাৎ সিএমপি বলে এটাকে। আরেকটা কি আছে? আরেকটা আছে হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি, এটাকে CRMS বলে। তাহলে 3টা ভেলোসিটি তোমার কাছে আছে গ্যাসের জন্য। বাট আমরা কোনটা কাজ করি? আমরা হচ্ছে যদি তোমাকে কিছু বলে দেওয়া না থাকে তখন তুমি হচ্ছে CRMS নিয়ে কাজ করবা। যদি তোমাকে বলে দেওয়া থাকে দেন তুমি হচ্ছে 3টা যে কোনো একটা নিয়ে, যা বলে দেওয়া থাকবে তুমি সেটা নিয়ে কাজ করবে আর কি। আচ্ছা, এখন 3টা ক্ষেত্রে ফর্মুলাগুলো জানা লাগবে। ফর্মুলা হচ্ছে এভারেজ ভেলোসিটির জন্য 8RT / πm। এটা হচ্ছে কার জন্য ফর্মুলা? এটা হচ্ছে এভারেজ ভেলোসিটির ফর্মুলা আর কি। আচ্ছা, সিএমবির ফর্মুলা কত? 2RT / M। CRMS ভেলোসিটি কত? 3RT / M। এই তো গেল, হ্যাঁ? আচ্ছা, এখন তুমি এইটাকে পরবর্তীতে এই RT এর জায়গায় এই RT / M
এই জায়গায় তুমি কি বসাইতে পারো জানো, RT ডিভাইডেড বাই এম, এই জায়গায় তুমি কিছুটা বসাইতে পারো। কই জানো দেখলাম আমরা এই জায়গায়, এই জায়গায় বসাতে পারি আমরা। RT ডিভাইডেড বাই এম এইটার জায়গায় কী বসানো যায় দেখো তো, এই যে এখানে যদি আমরা চেঞ্জ করে দিই জিনিসটাকে, RT ডিভাইডেড বাই এম এই জায়গায় বসানো যায় D ডিভাইডেড বাই হচ্ছে P, এতটুকুই বসানো যায় আর কি। তাহলে D মানে হচ্ছে ঘনত্ব ডিভাইডেড বাই RT ডিভাইডেড বাই এম, সরি ভুল লিখছি আমি এখানে না, RT ডিভাইডেড বাই এম মানে কি বসা যায়, P ডিভাইডেড বাই D লেখা যায়, P ডিভাইডেড বাই D লেখা যায় আর কি, ঠিক আছে। মানে হচ্ছে প্রেশার ডিভাইডেড বাই ডেন্সিটি লেখা যায়। যদি আমরা এটাকে চেঞ্জ করে নিয়ে লিখি তাহলে আমরা চাইলে রুট মিন স্কয়ার ভেলোসিটির ফর্মুলাটাকে চেঞ্জ করে এটাও লিখতে পারি 3p ডিভাইডেড বাই ডেন্সিটি বা D, ঠিক আছে, 3p ডিভাইডেড বাই ডেন্সিটি বা D লিখতে পারি আর কি এটাকে, বুঝছো, মনে থাকবে এটা 3p ডিভাইডেড বাই ডেন্সিটি বা D, এরকম একটা ফর্মুলাও লেখা যায়, ঠিক আছে। সো তোমাকে কোন ফর্মুলাতে কাজ করতে বলতেছে তার উপর নির্ভর করবে। তবে একটা জিনিস এখানে মেনশন করে রাখি, ক্যাপিটাল এম যা যা লিখছি আমি এখানে না, ক্যাপিটাল এম এখানে যা যা আমি লিখছি, তো সেখানে ক্যাপিটাল এম মানে কি, এম হচ্ছে আণবিক ভর, এম হচ্ছে আণবিক ভর, বাট ভরটা হইতে হবে কেজি ইউনিটে হইতে হবে আর কি। কেন কেজি ইউনিটে হইতে হবে, কারণ তুমি যখন আর নিছো, আরটা তুমি নর্মালি জুল পার মোল পার কেলভিনে আমরা বসালে তাহলে কি হয়, জুলের ভিতরে কেজি আছে, তার মানে কেজিটা তো কাটাকাটি যাওয়া লাগবে আর কি, নাহলে তো মিটার পার সেকেন্ড আসবে না, দ্যাটস ওয়াই আর কি, বুঝছো। ওকে, সো সব কিছু শেষ দেখছি আমরা এখানে। এবার চলো আমরা কিছু এমসিকিউ সলভ করতে যাই, তখন দেখতে পারবো আর কি। সো আগে নিচেরটা করো, আগে 12 নম্বরটা করো। তাপমাত্রা কত গুণ হলে অক্সিজেন গ্যাসের অণুর বেগ দ্বিগুণ হবে আর কি, তাপমাত্রা কত গুণ হলে অক্সিজেন গ্যাসের অণুর বেগ দ্বিগুণ হবে। তাহলে আমরা যদি এখান থেকে করে দেখি, তাহলে হইলো C2/C1 মানে বুঝি নেই। আচ্ছা, সি মানে কত, 3RT ডিভাইডেড বাই হইলো এম, এটা না, আমার তো অণুর বেগ আগে যা ছিল তার তুলনায় দ্বিগুণ হয়েছে আর কি। তাহলে C2/C1, C2 হচ্ছে পরের বেগটা, C1 হচ্ছে আগের বেগটা, সমান, তাহলে কি বলতে পারি, এই 3RM এই তিনটাই তোমার হচ্ছে কনস্ট্যান্ট না, তাহলে টি এর সাথে এটা কি, রুট ওভারের সাথে এটা সমানুপাতিক, তাহলে কি লিখতে পারি, রুট ওভার T2/T1 লেখা যায়, হ্যাঁ। তাহলে কি বলতে পারি এখান থেকে, তাহলে বলতে পারি এরকম যে বের করতে বলছে কত আমার কাছে, কত তাপমাত্রা কত গুণ হলে, মানে T2 কত গুণ হইতে হবে আর কি, তাই তো। আচ্ছা আসো, তাহলে T2 ডিভাইডেড বাই T1 সমান C2 স্কোয়ার ডিভাইডেড বাই C1 স্কোয়ার, তাহলে T2 সমান, এখন বলছে কি বেগ দ্বিগুণ হবে, তাহলে C2 মানে কত, C1 এর দ্বিগুণ হবে আর কি, তাহলে C2 ইন্টু এত তার স্কোয়ার করতে হবে, এখন তুমি করে দেখো কত আসে, ইন্টু হচ্ছে T1, তাহলে এটা করলে কত আসে, করলে আসে হচ্ছে 4, C1 স্কোয়ার কাটা ইন্টু T1, তাহলে T2 সমান কত আসলো, 4T1, T2 সমান কত আসলো, 4T1, তাহলে 4T1 হইলে কত গুণ তাহলে হইলো, তাহলে 4 গুণ হয়েছে আর কি, বুঝছো। এখন যদি তোমাকে বলে, মাঝে মাঝে কিন্তু খেয়াল করে যে কত গুণ বৃদ্ধি পাইছে, যদি বলে বৃদ্ধি পেয়েছে কত গুণ, তাহলে কিন্তু 3 গুণ বৃদ্ধি পেয়েছে, যদি বলে কত গুণ হয়েছে তাহলে কিন্তু তোমার এখানে 4 গুণ হয়েছে। সো প্রশ্ন একটু ভালো করে খেয়াল করা লাগবে, হ্যাঁ। ওকে, তারপর কি বলছে যে গ্যাসের ক্ষেত্রে, গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির ক্রম কোনটা বেশি হবে আর কি, আমরা বলছিলাম যে এরকম, তাহলে কার্বন ডাইঅক্সাইড এটা বেশি, তারপর হচ্ছে অ্যামোনিয়া, তারপর নাইট্রোজেন, তারপর হচ্ছে হাইড্রোজেন, যত হালকা গ্যাস হবে তাতে বিচ্যুতি তত কম, ঠিক আছে, এরকম। ওকে, তারপরটাতে আসি, আংশিক চাপ, ব্যাপন আর নিঃসরণ, এটা নিয়ে যদি দেখতে চাই, আংশিক চাপ জিনিসটা কি, তুমি যদি একটা পাত্রের ভিতরে দুইটা গ্যাস যদি রেখে দাও, ধরো একটা এ গ্যাস রাখছো, একটা বি গ্যাস রাখছো, ধরো ওই পাত্রের ভিতরে দুইটা গ্যাসই আছে, বাট তুমি একটা গ্যাসের কথা চিন্তা করতেছো, তাহলে দুইটা গ্যাসের মধ্যে যদি একটা গ্যাস থাকে, তাহলে ওই গ্যাসটা পাত্রের দেয়ালে যে চাপ দিবে, ওই চাপটার নাম হচ্ছে ওই গ্যাসের আংশিক চাপ। তাহলে এ গ্যাস যে পরিমাণে চাপ দিবে তার নাম দিলাম PA, বি গ্যাস যে পরিমাণ চাপ দিলে তার নাম হচ্ছে PB, এই দুটোই কি এ গ্যাসের আংশিক চাপ, বি গ্যাসের আংশিক চাপ, আর দুটাকে যদি যোগ করে দাও তাহলে ওই পাত্রটার মোট চাপ পাবা। তাহলে কি বললাম, P হচ্ছে পাত্রের মোট চাপ, P অফ A কি, এ গ্যাসের আংশিক চাপ, এ গ্যাসের আংশিক চাপ, P অফ B কি,
বি গ্যাসের আংশিক চাপ, বুঝছো? আচ্ছা, পি অফ এ, পি অফ বি, পি অফ সি, ঠিক আছে? ওকে, তাহলে দুইটা গ্যাসের আংশিক চাপ যোগ করলে একটা গ্যাসের কি পাওয়া যায়? মোট চাপ পাওয়া যায়, পাত্রের মোট চাপ পাওয়া যায়। তাহলে এখন আংশিক চাপ বের করবো কেমনে, এটা বুঝবো কেমনে? তাহলে পি অফ এ যদি বের করতে চাও আংশিক চাপ, তাহলে এক্স অফ এ ইন্টু পি, পি মানে কি? পি হচ্ছে মোট চাপ। এক্স অফ এটা কি? এক্স অফ এটা হচ্ছে মোল ভগ্নাংশ, তাহলে এটা কেমনে বের করা হয়? এ গ্যাসের মোল সংখ্যা এন অফ এ, তারপরে এন অফ এ প্লাস এন অফ বি, মানে দুইটা গ্যাসের নিজস্ব মোল সংখ্যা, মানে টোটাল মোল সংখ্যা আর নিজের মোল সংখ্যা, এই দুটোর অনুপাত যদি তুমি নাও, এর সাথে যদি গুণ করতে হবে তাহলে কত? আবার গুণ করতে হবে হচ্ছে আবার পি গুণ করতে হবে এটা। তার মানে নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা করলে তার সাথে যদি পি গুণ করে দেওয়া যায় তখন কি পাওয়া যাবে? তার আংশিক চাপ পাওয়া যাবে আর কি, বুঝছো? এটা তাহলে এইটা গেল তোমার আংশিক চাপ বের করার জন্য একটা উপায় গেল। আরও উপায় আছে, সেটা কি? ধরো তুমি কাছে একটা পাত্রের মধ্যে একটা গ্যাস দিছো, তার নাম হলো এ গ্যাস। এই গ্যাসের মধ্যে যে চাপ সেটা হলো পি অফ এ, যে আয়তন ভি অফ এ, ঠিক আছে? তুমি আরেকটা পাত্রের মধ্যে গেছো, ওই পাত্রের মধ্যে তুমি হচ্ছে বি পাত্র নিছো, ওইখানে যে চাপ আছে তার নাম হলো পি অফ বি, যে পরিমাণ আয়তন আছে তার নাম কি? ভি অফ বি। হ্যাঁ, এখন তুমি যদি ওই গ্যাসকে এ আর বি গ্যাস যেটা আছে ওইটাকে তুমি এ আর বি গ্যাসকে তুমি এই পাত্রের ভিতরে নিয়ে এসে রেখে দিছো, ঠিক আছে? পাত্রের নাম দিছো সি পাত্র আর কি। তখন সি পাত্রের মধ্যে এসে তার চাপ আর আয়তন কত হবে? তাহলে পি অফ সি ভি অফ সি সমান পি অফ এ ভি অফ এ প্লাস পি অফ বি ভি অফ বি, এইরকম হবে ঘটনাটা, বুঝছো? ঘটনা এরকম হবে, মানে দুইটা আলাদা আলাদা পাত্র যোগ করে একটা পাত্রের মধ্যে নিয়ে আসলেও তাদের চাপ আর আয়তনের গুণফলের এই যোগফলটাই হবে তোমার কাছে কি? টোটাল নতুন যে পাত্রটা আসছে, নতুন পাত্রের মধ্যে চাপ আর তার আয়তনটা আর কি। হ্যান্ড কি ক্লিয়ার? কখনো কখনো দেখা যায় যে এই দুটাকে যোগ করলেই টোটাল আয়তন পাওয়া যায়, কখনো কখনো দেখা যায় যে দুইটাকে যোগ না করেও কি করা যেতে পারে, এইটার পুরো পাত্রের মধ্যে একটা আয়তন দেওয়া থাকতে পারে, তখন সেই আয়তনটা এখানে ইউজ হবে আর কি। কী বললাম? সি পাত্রের আয়তন দেওয়া থাকলে সেইটা এখানে বসবে, অথবা যদি না দেওয়া থাকে তাহলে এ আর বি গ্যাসের যে আয়তন ওটাই এখানে বসবে। ক্লিয়ার? সো এই হলো তোমার কাছে কি আংশিক চাপের থেকে এই জিনিসগুলো জানা লাগে, জেনে রাখতে পারলে ভালো। তবে এখানে একটা প্রিকশনস বলতে হবে, বলে আমরা পরের দিকে মুভ করব। এখানে একটা প্রিকশনস আছে। প্রিকশনসটা কি? এই এ আর বি গ্যাস পরস্পর বিক্রিয়াহীন হইতে হবে আর কি, এইগুলো নিয়ে ডাল্টন কথাবার্তা বলছিল যে পরস্পর বিক্রিয়াহীন হইতে হবে আর কি, নাহলে কিন্তু কাজটা হবে না। আচ্ছা, এখন তুমি আসলে যদি কার জন্য তুমি যাচ্ছ এবার ব্যাপনে যাচ্ছ। ব্যাপন মানে কি? কোনো একটা পদার্থে নির্দিষ্ট একটা মাধ্যমে ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়া তাকে বলতেছে ব্যাপন বলতেছে আর কি। কোনো একটা পদার্থে নির্দিষ্ট মাধ্যমে ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়া তাকে কি বলা হয়? ব্যাপন বলে আর কি। আচ্ছা, তাহলে ধরলাম আমাদের কাছে একটা এ গ্যাস আছে, আমাদের কাছে একটা বি গ্যাস আছে আর কি, এটা। তাহলে ধরলাম এটাকে আমরা একটা কাচের পাত্রের মধ্যে দিয়ে দিলে এ গ্যাস এদিক দিয়ে যাবে, বি গ্যাস এদিক থেকে আসবে, তাহলে দুইটা গ্যাসই তো ছড়াই পড়বে। তাহলে কোনো একটা গ্যাসে দেখবে যে দুটো মিলিত হয়েছে, এসে ধরলাম এর কাছাকাছি মিলিত হয়েছে আর কি। হ্যাঁ, ধরলাম যে এইখানে এসে দুইটা গ্যাস মিলিত হয়েছে, এখানে কি আছে? এ প্লাস বি মিলিত হয়েছে, মানে কি? তাহলে এ গ্যাসটা কম পরিমাণে গেছে, বি গ্যাসটা বেশি পরিমাণে আসছে, তার মানে বি গ্যাসের ব্যাপনের হারটা কেমন? বেশি। এ গ্যাসের ব্যাপনের হারটা কেমন? কম। তার মানে একটা গ্যাস যত দ্রুত ছড়ায় পড়ে, হ্যাঁ, তাহলে এটাকে তার বলা হয় কি? তার ব্যাপনের হার বলে আর কি, বা ছড়িয়ে পড়ার যে বৈশিষ্ট্যটা তাকে ব্যাপন বলে। আর যেটা যত দ্রুত ছড়িয়ে পড়ে তার ব্যাপন হার তত বেশি, এইভাবে জিনিসটাকে ডিটারমাইন করে। তাহলে ব্যাপন হার যদি আমরা বসাইতে চাই বা বলতে চাই, এটা নিয়ে কি কোনো পড়াশোনা হয়েছিল? হ্যাঁ, গ্রাহাম নামে একজন বিজ্ঞানী আছে, তো ভদ্রলোক এইটা কাজ করছে, ব্যাপন হারকে আর দিয়ে প্রকাশ করছে, করে সে বলতেছিল ব্যাপন হারটা ওই গ্যাসের আণবিক ভরের সাথে সমান ব্যস্তানুপাতিক। হ্যাঁ, অথবা আবারও বলতেছে এইটা, অথবা এরকম লেখো 1/d, মানে তার ডেন্সিটির সাথে ব্যস্তানুপাতিক। মানে কোনোটা গ্যাসের যদি ডেন্সিটি বেশি হয় তাহলে কম ছড়ায় পড়বে, কোনোটা গ্যাসের যদি আণবিক ভরও যদি বেশি হয় তবুও সেটা কম ছড়ায় পড়বে আর কি। তো সে কোথায় ফর্মুলাটা দিছে? দুটো জায়গায়, একটা হচ্ছে কি আণবিক ভরের সাথে, একটা হচ্ছে ডেন্সিটির সাথে আর কি।
এখান থেকে আমরা এই দুটো গ্যাসের জন্য ফর্মুলা সুন্দরভাবে ডেভেলপ করতে পারি। আর অফ এ ডিভাইড বাই আর অফ বি সমান কি লেখা যায়, এম অফ বি ডিভাইড বাই এম অফ এ, হ্যাঁ এটাকে রুট ওভার যাবে ইন্টু সমান ডি অফ বি ডেন্সিটি অফ এ, এটা লেখা যায় সুন্দরভাবে, লিখলাম লিখছি। এবারে ঘটনায় আসো, এখন ছড়াই পড়া মানে কি, নির্দিষ্ট একটা ডিস্টেন্স পার করা। তাহলে যে যত বেশি ছড়ায় পড়ে তার ডিস্টেন্স তো কেমন পার করবে, সে বেশি ডিস্টেন্স পার করবে। এখান থেকে এই পর্যন্ত আসছে মানে ডিস্টেন্স বেশি পার করছে, ওর ব্যাপনের হার বেশি ছিল, বেশি। তাহলে ব্যাপনের হারের সাথে ডিস্টেন্স কেমন, সমানুপাতিক। তাহলে ডিস্টেন্স অফ এ ডিভাইডেড বাই ডিস্টেন্স অফ বি, মানে এ গ্যাসের ব্যাপন হারের সাথে এ গ্যাসের ডিস্টেন্সটা সমানুপাতিক, বি গ্যাসের ব্যাপন হারের সাথে ডিস্টেন্সটা হচ্ছে সমানুপাতিক। ক্লিয়ার? ওকে। বাট তখন আমরা কিন্তু সময়টা আমলে নিয়ে নিই, একই সময়ের মধ্যে দুটোকেই বিচার করতেছিলাম। হোয়াট ইফ আমরা ডিস্টেন্স সেম রাখছি বাট আমরা সময় দিয়ে ক্যালকুলেট করতে চাচ্ছি, কাইন্ড অফ দৌড় প্রতিযোগিতার মতো। ওই যে 0 থেকে শুরু করে 100 মিটারের দৌড় দিচ্ছে, টাইমটা সবার জন্য আসলে ডিফারেন্ট বাট ডিস্টেন্সটা সবার জন্য কেমন, সেম। তো ডিস্টেন্স যদি সেম রাখি বা টাইম যদি আমরা কাজ করতে চাই তখন টাইমের সাথে কিন্তু এটা ব্যস্তানুপাতিক, টাইমের সাথে কিন্তু এটা ব্যস্তানুপাতিক। সো এই যে একটা মাদার ইকুয়েশন আছে, যে ইকুয়েশন দিয়ে তুমি চাইলে যে কোনো গ্যাসের ক্ষেত্রে যাই বের করতে বলুক না কেন তুমি কিন্তু দেখবা সুন্দরভাবে পারবা। আর আমি চাই তোমরা এটা করো, আমি চাই তোমরা এটা করো বারবার, ঠিক আছে? সো এটা নিয়ে আহামরি আর কথাবার্তা বলবো না, বাকিটা আমরা হচ্ছে যে একটু প্র্যাকটিস করতে পারলেই হবে। তোমারও কাজ হবে হচ্ছে প্র্যাকটিস করা, কারণ এই টপিকগুলোতে খুব বেশি পরিমাণে ডিটেলস আর নাই। আসেন, কোন গ্যাসের ব্যাপনের হার সমান, ব্যাপনের হার সমান, ব্যাপনের হার সমান। আগে আমরা দেখি কয় নাম্বারে, আমরা এখন আছি 12 নম্বরে আর কি। আমরা এখন আছি মিরপুর 12 নম্বর, 12 নম্বর 13 নম্বর। এখন একটু বলেন কোন গ্যাসের ব্যাপনের, কোন গ্যাস জোড়ায় ব্যাপন হার সমান। ব্যাপন হার কখন সমান হবে, যখন তার আণবিক ভরগুলো কেমন হবে, সমান হবে আর কি। আণবিক ভর সমান কোথায়, নাইট্রাস অক্সাইড, নাইট্রাস মানে হচ্ছে 14 গুণে 28, 28-এর সাথে হচ্ছে 16, তাহলে 28 হচ্ছে 44। এটা তো সমান হওয়ার কোনো চান্সই নেই, তবুও দেখি। এটা হলো 14 সাথে 12 দুগুণা 32, তাই না, 16 দুগুণে 32, তাহলে কত হইলো 46, সমান হওয়ার কোনো চান্স নেই, তাহলে এটা হবে না। এবার যদি যাই এখানে, কারণ মনো অক্সাইড মানে হচ্ছে 12-র সাথে 16, 16 করলে হলো 28, আর এটা হলো 44, তাহলে এটাও হবে না। এটা ছিল কত 44, এটা 12, এর সাথে হলো 32 যোগ করলে হয় হচ্ছে 44। তো দুটার ক্ষেত্রে কী হয়েছে, আণবিক ভর সমান, তার মানে এই দুটাই তোমার ব্যাপন হার আসলে কেমন থাকবে, সমান, মানে দুটাই সমান রেটে ছড়াই পড়বে আর কি। ক্লিয়ার? ওকে। এবার আসো 25 নম্বর। একটি 25 সেন্টিমিটার দীর্ঘ কাঁচনলের বাম দিকে HCl গ্যাস একই সময়ে প্রবেশ করালে বাম দিক থেকে কত দূরত্বে অ্যামোনিয়া গ্যাস একই সময়ে প্রবেশ করালে বাম দিক থেকে কত দূরত্বে, লেখাটা ডাবল হয়েছে তাই না, প্রবেশ করালে, লেখাটা ডাবল হয়েছে, লেখাটা ডাবল হয়েছে। বাম দিক থেকে এটাকে আমরা প্রবেশ করালে পড়ো, তোমরা একটু করে দেখো তো কি হয়। এইটুকুকে আমি একটু আগে ঢেকে দিই, এবার তুমি পড়ো কি বলছে। একটি কাঁচ দীর্ঘ কাঁচনলে HCl একই সময় প্রবেশ করালে বাম দিক থেকে কত দূরত্বে অ্যামোনিয়া ক্লোরাইড সৃষ্টি হবে আর কি। আচ্ছা, এখানে প্রশ্নটা আসলে ভার্বাল জিনিসটা ঠিক না নাই, আমি তোমার একটু জিনিসটা বুঝাই বলি। এখানে তোমার কাছে একটা কাঁচনল আছে, এখানে তোমার কাছে একটা কাঁচনল আছে, কাঁচনলের মধ্যে এখানে তোমার কাছে দেওয়া আছে হচ্ছে HCl গ্যাস একদিক থেকে দিছে, আবার ধরো যে একদিক থেকে অ্যামোনিয়া গ্যাস একটা দিছে আর কি, বুঝছো, দিছে। তো এইটা ধরো আমাদের কাছে লেফট, এটা ধরো যে আমাদের কাছে বাম দিক, এটা, আর এটা ধরো যে আমাদের কাছে ডানের দিক, এটা হচ্ছে আমাদের কাছে ডান দিক, হ্যাঁ এটা হচ্ছে আমাদের কাছে ডান দিক থেকে এটা দিছে। এখন এই টোটালটার দৈর্ঘ্য কত 25, এখান থেকে HCl যদি যায় হচ্ছে এতটুকু ডিস্টেন্স ধরো যে HCl গেছে, তাহলে HCl কর্তৃক অতিক্রান্ত ডিস্টেন্স কত x, তাহলে A কর্তৃক অতিক্রান্ত ডিস্টেন্স কত 25 - x, বুঝছো। এখন আমাকে বের করতে বলছে হচ্ছে কি বাম দিক থেকে কোথায় গিয়ে এই জায়গায় যেখানে মিলিত হয়েছে ওই মিলিত জায়গাটা কত, অ্যামোনিয়াম ক্লোরাইড যেখানে একটা সাদা ধোঁয়া সৃষ্টি হয়েছে, তাহলে তোমার কাছে এখান থেকে ইন এসেন্স x এর মান বের করতে বলছে। তাহলে চলো আমরা একটু দেখি। তাহলে আমরা যদি লিখি যে m of HCl ডিভাইডেড বাই m of NH3
NH3 লেখা যায় কিনা বলো? এই দুটো সমান ডিস্টেন্সের সাথে সম্পর্ক কীরকম? যখন আমরা উপরে যে গ্যাসটা দিই তার ডিস্টেন্সটা নিচে থাকে আর কি। হ্যাঁ, এটা মাথায় রাখবা, উপরে যে গ্যাসটা দিছো তার ডিস্টেন্সটা নিচে। এই হিসাব চিন্তাভাবনা করে দেখলে মিলাতে পারি কিনা। এই সেলের ডিস্টেন্স তাহলে কোথায় যাবে? নিচে। ওর ডিস্টেন্স তাহলে যাবে কোথায়? উপরে। আমরা একটু এভাবে হিসাবটা করলাম আর কি। হ্যাঁ, এটা তাহলে এবার চলো মিলাই দিই আমরা। তাহলে এই সেলের ভর কত? 36.5। অ্যামোনিয়ার ভর কত? 17। এটা হচ্ছে এটা। এই ক্যালকুলেশন করা কিন্তু জটিল আছে, বাট তবুও তোমাকে মানে অন্তত আমাদের অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশনের দিকে যাইতে হবে আর কি। হ্যাঁ, না গেলে জিনিসটা খুবই বাজে। হ্যাঁ, যাইতেই হবে আর কি। তাহলে এইটা কত? 17-র সাথে 17 দুগুণে কত করলে হয়? 34 হয় না? এটা কাটলে কত হয়? 34, মানে হচ্ছে 2 পয়েন্ট সামথিং আছে আর কি। এটাতে 2 পয়েন্ট সামথিং আছে। আচ্ছা, 2 পয়েন্ট সামথিং আছে আর কি। তাহলে 2 এর যদি আমরা রুট করে দিলে কত হয়? 2 এর রুট করলে 1.4 আসে। তা ধরলাম যে 1.4 মানে ধরলাম 1.5। কেন? আচ্ছা, 1.4-এর থেকে একটু বেশি না? আবার ওইটাও কত? 2 পয়েন্ট সামথিং ছিল না? রুট করলে কত হয়? 1 পয়েন্ট ধরলাম, 4টাকে 1.5 বানিয়ে দিয়েছি জোর করে আর কি, অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন করার জন্য। তাই এবার থাকলো 1.5, এবার থাকলো কত? 25 মাইনাস এক্স, এবার থাকলো কত? এক্স। গুণ করে দাও, তাহলে কত হইল? 1.5x সমান 25 মাইনাস এক্স। এবার সে এক্সটা নিয়ে আসো, তাহলে কত হবে? 2.5x সমান কত? 25। ঠিক আছে? আচ্ছা, এখন তুমি আমার একটু এই হিসাবের মধ্যে আসো। তাহলে এক্স সমান তাহলে কত দাঁড়াইলো? 25 ডিভাইডেড বাই হচ্ছে 2.5। হিসাব করলে কত আসবে? এটা উপরে তুলে দিলে 10, তাহলে 25 কেটে দিলাম, তাহলে হচ্ছে 10। তাহলে এক্সের মান তাহলে কত আসবে? 10 সেন্টিমিটারের আশেপাশে একটা ভ্যালু আসবে আর কি। এক্সের মানটা 10 সেন্টিমিটারের আশেপাশে একটা ভ্যালু আসবে। ঠিক আছে? এখন তোমরা আমাকে এইটু বলো, 10 সেন্টিমিটার আশেপাশে যে ভ্যালুটা আসলো, এটা আসলে ভ্যালুটা কত সেটা? তাহলে 10 সেন্টিমিটারের আশেপাশে ভ্যালু একটা হতে পারে যে 10.10, এটা একটা। আরেকটা হতে পারে 14.10, এটা একটা আছে। 11.14 মিটার, তার মানে এটা হবে না, এটা বাদ। 13.10 সেন্টিমিটার একটা আছে আর কি, মানে 10-এর আশেপাশে, মানে খুবই ক্লোজ কিন্তু আমরা নিছিলাম। হ্যাঁ, খুবই ক্লোজ ভ্যালু নিছিলাম। তার মানে ওই হিসাব করে দেখলে দেখা যায় এটাও একটা ক্লোজ ভ্যালু আছে, এটাও একটা ক্লোজ ভ্যালু আছে, এটাও একটা ক্লোজ ভ্যালু আছে আর কি। তো সবগুলো ভ্যালুর মধ্যে আমি যাব কোনটাতে আসলে বলো তো? আমি 10-এর আশেপাশে পাইছি না, আমি এটাতে দাগিয়ে দিয়ে আসতাম। হ্যাঁ, দেখছো, এই প্রশ্নগুলো করা কিন্তু একটা জটিল প্রশ্ন ব্যাপার। কারণ কি, এগুলো সলভ করার ক্ষেত্রে একদম এক্সাক্ট ক্যালকুলেশন কিন্তু করা যাবে না, একদম অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন বলে আর কি। ক্যালকুলেশন মাথায় রাখবে দুই ধরনের, একটা হচ্ছে এক্সাক্ট ক্যালকুলেশন, এটা আসলে তোমার কাছে কি অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন। সো আমরা যেটা করলাম মাত্র, যে এখান থেকে ধরে 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 যেখানে নিয়ে আসছি, এটাকে বলছি অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন। সো অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন করে আমরা ধরতে পারতেছি যে 10-এর আশেপাশে আসবে। সো 10-এর আশেপাশে যে ভ্যালুটা আছে এটা দিছে। ধর আমার কাছে যদি এটা হইতো যে 10 নাই, হ্যাঁ 10 নাই, 10-এর আশেপাশে 13 আছে, 14 আছে, তো আমি 13 জায়গায় দিয়ে আসতাম হয়তো আর কি, এরকমভাবে। সো এইটা একটা ব্যাপার। এই ক্যালকুলেশনগুলো আমি ক্যালকুলেশনগুলো নেওয়ার সময় আসলেই এমনটা করি নাই যে তোমার মন রাখার জন্য আমাকে যে ক্যালকুলেশন নিতে হবে যেটা যেটা মিলবে আমি ওইটা নেই, এটা করি নাই আর কি। চেষ্টা করছি যে একটু গ্যাঞ্জাম হোক, গ্যাঞ্জাম হইলে যদি আমরা প্র্যাকটিসের সময় গ্যাঞ্জাম যদি হয় কোনো প্রবলেম নেই, এই সময়ে যাই হোক না হোক, কিন্তু মেন পরীক্ষার সময় গিয়ে যেন আমরা একটু ইজি পাই আর কি। যখন তুমি এগুলো অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন যখন তুমি শিখলা, তখন যখন তুমি এক্সাম হলের মধ্যে গিয়ে দেখবা আরে যা 10 বের করছি, 10-এর আশেপাশে তোমার একটাই ভ্যালু আছে, পরীক্ষার হলের মধ্যে এরকম তোমার ফিলিংসটুকু হবে যে 10-এর আশেপাশে মাত্র একটাই ভ্যালু আছে আর কি। তখন তো মনে হবে আর কি ইয়েস, লাইফ তো জিঙ্গালা। কারণ হচ্ছে যে কি, হ্যাঁ আমাদের যে একটাই ভ্যালু দরকার ছিল আমি ওই একটাই ভ্যালু পাইছি আর কি, এটাই হবে পরীক্ষার হলের মধ্যে। কিন্তু আমরা এখানকার মধ্যে তোমাকে একটু ঝামেলা ফেলাই দিছি আর কি, বুঝছো? ওকে, 14-র পরে আসো এবার 15, আসো এবার 16। 1 ATM চাপে একটি আবদ্ধ পাত্রে হাইড্রোজেন এবং অক্সিজেন আছে, এত অনুপাতে আছে, অক্সিজেনের আংশিক চাপ কত আর কি। তাহলে হাইড্রোজেন গ্যাস আছে ধরলাম 1, তাহলে অক্সিজেন গ্যাস আছে ধরলাম 4, এই অনুপাতে তারা আর কি আছে। তাহলে আংশিক চাপ বের করতে বলছে কার? অক্সিজেনেরটার জন্য আর কি। তাহলে কী করতে হবে? এক্স অফ অক্সিজেন, অক্সিজেনের মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। এক্স অফ অক্সিজেন কেমন বের করতে পারি আমরা? আচ্ছা, এক্স অফ অক্সিজেন বের করার জন্য এন অফ অক্সিজেন, অক্সিজেনের নিজস্ব মোল সংখ্যা ডিভাইডেড বাই এন টোটাল, মানে টোটালটার মোল সংখ্যা এটা, ইন্টু কত? ইন্টু হচ্ছে পি। তাহলে এটা অনুপাত বের করছে না, তাহলে অক্সিজেনেরটা কত? 4, আবার টোটালটা কত তাহলে হবে? 5, 1 আর 4 যোগ করলে 5।
ইন্টু তাহলে কত হবে পি এর মানটা কত, পি এর মান নিচ্ছে 1 ATM, পি এর মানটা নিচ্ছে হচ্ছে 1 ATM। তাহলে হিসাব নিকাশ করলে কত আসে, তাহলে আসে হচ্ছে এটাকে যদি আমরা পয়েন্ট দিই, পয়েন্ট দিলে এখানে একটা শূন্য, তাহলে 5 8 40, 5 এত এটিএম আসছে আর কি, এত এটিএম। বাট অপশনে কি আছে এত এটিএম, 0.8 ATM নাই, তাহলে আমাদের যেতে হবে কি নিউটন মিটার স্কয়ার যেতে হবে আর কি আবার। তাহলে 0.8 ইন্টু 1.01325 ইন্টু 10⁵ এত দিলে নিউটন মিটার স্কয়ার বা প্যাসকেলে গেছে, ঠিক আছে। তাহলে আমরা যদি দেখি 0.8 আছে 10⁵ স্কেলে, কোনোটা আছে কি না, 0.8 আছে 10⁵ স্কেলে আছে, বাট এটা এটিএম আছে, এটা হবে না, নিউটন মিটার স্কয়ার যেতে হবে আর কি, বুঝছো। আচ্ছা, এটাও হবে না কারণ 10⁵ স্কেলে নাই, সো এটাও বাদ। আমরা যদি এইটারই কথা চিন্তা করি, এটা হওয়ার চান্স থাকে, তাহলে যদি এখানে একটা কাজ করি যে 0.8টাকে 8 লিখছি, তাহলে মানে এখান থেকে একটা কমাই ফেলছি, তাহলে 10⁴ হয়, অর্থাৎ নিউটন মিটার স্কয়ার। এটা কিন্তু লেখাই যায় চাইলে আর কি, এই পার্টটাকে ওমিট করে দিই, মানে বাদ করে দিই আর কি। তাহলে কত এইটা। সো এই ক্যালকুলেশনগুলো আবার হইতে পারে, হ্যাঁ, এগুলো ছোটো ক্যালকুলেশন, অপশন টেস্ট করে 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 এগুলো দিকে একটু নজর রাখবে, এগুলো হওয়ার চান্স আছে আর কি, হ্যাঁ। ওকে, কী অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের সমীকরণ অনুসরণ করে, কী যেন বললাম, উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপ, হাই টেম্পারেচার অ্যান্ড লো প্রেশার লিখছিলাম, তাহলে এটা কোনটা, এইটা উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ, বুঝছো। বিওডি, সিওডি, টিডিএস এগুলো কি পানির বিশুদ্ধতার মানদণ্ড, এগুলো হচ্ছে কি পানির বিশুদ্ধতার মানদণ্ড। পিএস মানে কি পুইশনস অফ হাইড্রোজেন, ডিও মানে কি ডিজলভ অক্সিজেন, ডিও মানে হচ্ছে ডিজলভড অক্সিজেন, ডিও মানে হচ্ছে ডিজলভড অক্সিজেন। বিওডি মানে কি বায়োলজিক্যাল অক্সিজেন, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। আর সিওডি মানে কি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। টিডিএস মানে কি টোটাল ডিজলভড সলিড। ক্ষরতা তো জানো, NaCl তো জানি। আচ্ছা, আমরা যখন ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ক্লাস করতেছিলাম তখন এইগুলোর ম্যাথ করতে হয়েছিল আমাদেরকে রীতিমতো, বাট আমাদের যেহেতু আমরা ভার্সিটি স্ট্যান্ডার্ড করতেছি আমাদের এই ম্যাথগুলো করা লাগবে না, হ্যাঁ, ছোটো পরিসরে জানলেই হবে আর কি। তো ওটা জিনিস জেনে রাখি, এই যে ডিও পরিমাপ করা হয় উইংক্লার মেথডের মাধ্যমে, ডিও পরিমাপ করা হয় উইংক্লার পদ্ধতিতে, ডিও পরিমাপ করা হয়, ডিও পরিমাপ করা হয়, পরিমাপ করা হয়। যদি কারো মনে হয় ঝামেলা আছে তাহলে তুমি যেহেতু আমাদের সব কিছু ওপেনই আছে, তাই না, তোমাদের একটা অ্যাকাউন্টের মধ্যেই ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ক্লাসও আছে, ভার্সিটি স্ট্যান্ডার্ড ক্লাসও আছে, তাহলে তুমি চাইলে উইংলার মেথডে কেমনে কেমনে কাজটা করছে না করছে, ভাই একদম প্রুফ করে 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 সব কাজ করছি, তুমি সেটা দেখে ফেলতে পারো, বাট আদারওয়াইজ তুমি দেখার দরকার নেই, ভার্সিটি স্ট্যান্ডার্ডের জন্য দরকার নেই আর কি। আমাদের কী করতে হবে এইটার, আমি আচ্ছা ওই ক্লাসে আমি আবার একটা কাজ করছি জানো, ওই ক্লাসে আমি এটা দেইনি, হ্যাঁ, এই যে এই মানদণ্ডগুলো আবার ওই ক্লাসে দিইনি, আমি ওদেরকে বলে দিয়েছিলাম যে তোমরা একটু এই মানদণ্ডটা বই থেকে খুঁজে দেখবে আর কি, হ্যাঁ, ওদেরকে বলে দিয়েছিলাম, যে মানে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ক্লাসে বলে দিয়েছিলাম আর কি, কারণ ওইখানে আমি অনেক ম্যাথ করাইছি, ক্লাস লম্বা করে ফেলছি, অনেক কিছু করে ফেলছি। সো তোমাদের এখানে আবার আমি হচ্ছে নিজের থেকে খুঁজে নিয়ে এসে এই জিনিসটাকে দিছি। সো তোমাদের আমি আগেই বলছিলাম যে দুটো ক্লাসে মানে স্ট্যান্ডার্ড মানে কি, দেখো দুটার ক্ষেত্রে টপিকগুলোতে কোনো চেঞ্জ নাই, প্র্যাকটিসের লেভেলটার মধ্যে চেঞ্জ আছে। কেন চেঞ্জ আছে, এমনটা না যে কেউ বেশি পারে কেউ কম পারে, ব্যাপারটা হচ্ছে এমন যে যার জন্য যতটুকু প্রিপারেশন দরকার আর কি, হ্যাঁ। যেমন ধরো আমার হচ্ছে হাতে ব্যথা, আমার হাতে ব্যথা হলে আমার যে পরিমাণে যে ডাক্তারের কাছে যাওয়া লাগবে, তা আমার যদি মাথার ব্যথা যদি হয়, মাথার প্রবলেম যদি হয়, তখন যে ডাক্তারের কাছে যাওয়া লাগবে কি সেম ডাক্তার হবে না, তো উনি যে ট্রিটমেন্ট দিবে, যে টেস্ট দিবে, তো ইনি যে ট্রিটমেন্ট দিবে, যে টেস্ট দিবে, তো আসলে সেম হবে না আর কি, বুঝছো। বাট আনফর্চুনেটলি তোমাদের কাছে ডাক্তার আসলে কি একটাই, আমি। তো আমি তোমাকে একবার ভার্সিটি প্রিপারেশন হচ্ছে, আমি তোমার কাছে একবার ইঞ্জিনিয়ারিং স্টাইলে প্রিপারেশন নিচ্ছি আর কি। আমি জানি না তোমাদের এরকমভাবে পাইছো কি না যে দুইজন একই টিচার দুইটাভাবে ক্লাস নিচ্ছে, দুইভাবে। সো পাইলে জানাইও তোমাদের কেমন লাগতেছে, যে সেম কন্টেন্টে দুইটা কন্টেন্ট তুমি দেখার সুযোগ পাচ্ছ, নিজেকে কম্পেয়ার করার সুযোগ পাচ্ছ প্রিপারেশনটাকে। আই গেস এটা তোমার কাছে একটা বড় পাওয়ার মধ্যে একটা বড় জিনিস একটা আর কি, হ্যাঁ। অক্সিজেনের পক্ষ থেকে এটা যে দিতে পারছি, আমার কাছে মনে হয়েছে তো আমি ফুলফিলড, আমি ভালো ফিল করতেছি, বাট আই ডোন্ট নো হোয়াট অ্যাবাউট ইউ, ঠিক আছে। যাই হোক,
তোমরা যেটা করবা এই মানগুলো মুখস্থ রাখবা, এটা এমসিকিউর মধ্যে আসতে পারে। আবার এটা হইতে পারে, হ্যাঁ এই জায়গায় একটু বলে রাখি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড মানে একটা এই পানিতে যে জৈব দূষক যেগুলো থাকে এগুলোকে মেরে ফেলার জন্য তো আমাদের অক্সিজেনেরই দরকার পড়ে, তাই না? আমাদের কী দরকার পড়ে? অক্সিজেনেরই দরকার পড়ে। তো যদি যে অক্সিজেনের দরকার পড়ে ওই অক্সিজেনটা যদি আমাদের কাছে কি হয়, জৈব দূষককে মারার জন্য যদি যে অক্সিজেনটুকু লাগবে বা জৈব দূষককে ধ্বংস করার জন্য যে অক্সিজেনটুকু লাগবে তাকে বলছে বিওডি বলতেছে আর কি, ঠিক আছে? এটা কার সাথে কানেক্টেড? এটা হচ্ছে জৈব দূষকের সাথে কানেক্টেড, ঠিক আছে? জৈব দূষকের সাথে কানেক্টেড। আচ্ছা, আর কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা সিওডি এটা কার সাথে কানেক্টেড? এটা আবার হচ্ছে যে জৈব প্লাস অজৈব দুইটা ধরনের দূষককে মেরে ফেলার জন্য কানেক্টেড। তার মানে কোথায় অক্সিজেন বেশি লাগবে? অজৈবতে, মানে জৈব অজৈব মিলায়ে যেটাতে লাগতেছে সেখানে, অর্থাৎ সিওডিতে অক্সিজেনের পরিমাণটা বেশি আর বিওডিতে অক্সিজেনের পরিমাণটা কম। তাহলে কোনটার মান বেশি হবে? সিওডির মানটা বেশি, বিওডির মানটা কম। ক্লিয়ার? এটা একটা সুন্দর একটা এমসিকিউ হতে পারে যে সিওডির ভ্যালু মাস্ট বি গ্রেটার দেন বিওডি, বুঝলাম না। তোমাদের ক্লাস নেওয়ার সময় আমি বেশ কয়েকবার লিখতে গিয়ে ভুল লিখে ফেলছি আর কি, বারবার মুছতে হয়েছে আর কি। এটা কেন হয়েছে আমি জানি না এটা। ওকে, সো তোমাদের এই ভ্যালুগুলো মুখস্থ রাখবে। এখান থেকে এমসিকিউতে প্রশ্ন আসতে পারে, মেডিকেল থেকে শুরু করে সব জায়গায় এখান থেকে এই চার্টটা থেকে প্রশ্ন হয়। তো এই চার্টটা একটু ভালো করে পড়বা আর কি, ঠিক আছে? ওকে, কি বলতে বলছি যে পিএস এর মান কত? 6.5 থেকে 8.5 মধ্যে থাকলে WHO কর্তৃক অনুমোদিত, এটা ভালো। তারপর ডিওর মানটা 5 থেকে 6 ভিতরে থাকলে ভালো, এটা নির্ণয় করা হয় উইংলার মেথডের মাধ্যমে। বিওডির মানটা আসলে কি? বিওডি মান নির্ণয় করে কেমনে? ডিও এর মান নির্ণয় করার পরে বিওডির মান নির্ণয় করতে হয় আর কি। সো বিওডির মানটা কত? 6। সিওডির মানটা কত? 10। টিডিএসটা কত? 500 ppm হয়। ক্ষরতা ক্যালসিয়াম 2+ এর জন্য হচ্ছে এত, আর ম্যাগনেসিয়াম 2+ এর জন্য হচ্ছে এত। সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে পানিতে সর্বোচ্চ মাত্রা হচ্ছে 500 থাকলে পর্যন্ত ঠিক আছে, বাট এর থেকে বেশি হলে, এগুলোর থেকে বেশি হলে ওইগুলো আসলে ভালো পানি না, ওই পানিটা তার মানে হচ্ছে ঝামেলার মধ্যে পড়ে আছে আর কি, বুঝছেন? ওই পানিটাকে অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে আর কি, হ্যাঁ, ইটিপি, হ্যাঁ, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টে নিতে হবে তখন মনে হয়। এই হচ্ছে কাহিনিগুলো। এবার আসেন সিএফসি আর হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন। সিএফসি কী জিনিস? সিএফসি হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। যেমন ধরেন আমরা যদি বলা হয় যে সিএফসি 11 এর সংকেত লেখেন, সিএফসি 12 এর সংকেত লেখেন, সিএফসি 12 না, সিএফসি 114, দূরে দিলাম আর কি। যদি তোমাকে দুইটা ক্ষেত্রে সংকেত লিখতে বলে তুমি কি করবা জানো? তুমি সুন্দরভাবে 90 এদের সাথে যোগ করবা, তুমি সাথে 90 যোগ করবা দুইটার সাথে। 90 যোগ করার পর দেখবা কত আসে, 1 0 1। এখানে কত আসছে? 4 0 2, তাই না? 4 0 2। প্রথমে যে নাম্বারটা আছে এটা হচ্ছে নাম্বার অফ ফ্লোরিন, পরে যে নাম্বার আছে এটা হচ্ছে নাম্বার অফ হাইড্রোজেন, এটা হচ্ছে পরেরটা যেটা আছে এটা হচ্ছে নাম্বার অফ কার্বন। তাহলে এখানে কার্বন কয়টা আছে? একটা। ফ্লোরিন কয়টা আছে? একটা। বাকিগুলো তাহলে কি হবে? বাকিগুলো তাহলে ক্লোরিন হবে আর কি। এটা হচ্ছে সিএফসি। সিএফসি কত? 11। এখানে কয়টা আছে? এখানে ফ্লোরিন আছে 4টা, হাইড্রোজেন আছে হচ্ছে 0, এটা হচ্ছে ফ্লোরিন। এইটা হলো তোমার কাছে একটা কার্বন আছে 2টা, তাহলে 2টা কার্বন দিলা, দেওয়ার পরে 2টা হাতের মধ্যে 2টা করে ফ্লোরিন দিছো আর কি, দাও, কারণ 4টা ফ্লোরিন দিলা, তাহলে বাকি আছে কয়টা হাত? 2টা হাতে 2টা ক্লোরিন দিছো আর কি। এই তো হয়ে গেল সংকেত। তাই সিএফসি সংকেত নির্ণয় করাটাও পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, এবার আরেকটা জিনিস হইতে পারে পরীক্ষার মধ্যে, সেটা কি জানো? সেটা হলো সিএফসি কীভাবে ওজোন স্তর ধ্বংস করে। এটা পরীক্ষার মধ্যে চলে আসতে পারে। আচ্ছা, তাহলে সিএফসি কীভাবে ওজোন স্তর ধ্বংস করে আর কি, এটা ধ্বংস করে। সিএফসি একটা নাম বলো, ধরলাম CCl3F, এটা হচ্ছে আমাদের কাছে একটা CFC11। এটা যদি আমাদের ইউভির উপস্থিতিতে যদি যায়, সূর্যালোক বা ইউভির উপস্থিতিতে যদি যায়, তখন কি হয়? CCl2F, এটা একটা ফ্রি রেডিক্যাল, পাশাপাশি একটা ক্লোরিন ফ্রি রেডিক্যাল তৈরি হয়। মাথায় রাখতে হবে যে ওজোন স্তর ধ্বংসের মূল কারণটা হচ্ছে সিএফসি থেকে আসা ক্লোরিন ফ্রি রেডিক্যালটা, ঠিক আছে? আচ্ছা, সেই ক্লোরিন ফ্রি রেডিক্যালটা পরে যাওয়ার পরে ওজোনের যেটা কাঠামো O3 সেটাকে আঘাত করার পরে কি হয়? ClO একটা ফ্রি রেডিক্যাল তৈরি করে, সাথে সাথে আবার অক্সিজেন ফ্রি রেডিক্যালটা তৈরি করে, মানে অক্সিজেন তৈরি করে আর কি, এরকম, ঠিক আছে? তার মানে এই দেখো ওজোন স্তরটাকে সে ভেঙে দিয়ে সে কী তৈরি করছে? হ্যাঁ, অক্সিজেন বানাই ফেলছে, তাহলে ওজোন স্তর ক্ষয় হলো না? এইভাবে ওজোন স্তর সে ধ্বংস করে আর কি, এটা। আচ্ছা,
আবার পরবর্তীতে কি হয়, আবার এই সিএল ও ফ্রি রেডিক্যাল যেটা আছে না, এখান থেকে আবার ধরো যে এখান থেকে সিএল ফ্রি রেডিক্যাল তৈরি হয়। এখানে বলা হয় এরকম যে সিএল ফ্রি রেডিক্যাল যে একটা যে সিএল ফ্রি রেডিক্যাল থাকে, এই সিএল ফ্রি রেডিক্যাল যে একটা থাকে, হ্যাঁ, একটা সিএল ফ্রি রেডিক্যাল, একটি ফ্রি রেডিক্যাল, হ্যাঁ, একটি ফ্রি রেডিক্যাল সিএল ফ্রি রেডিক্যাল, ঠিক আছে, সে তোমার কি করতে পারে 10⁵ অর্থাৎ 1,00,000 10⁵ লক্ষ 1,00,000টি ওজন অণু ধ্বংস করে। মানে একটা ফ্রি রেডিক্যালে তো লাইফ টাইম হয়, মানে ও তো সারা জীবন ধ্বংস করতে পারবে না, ও তো লাইফ টাইম তো কতটাকে ধ্বংস করতে পারবে আর কি। দেখা যায় একটা ক্লোরিন ফ্রি রেডিক্যাল সে 1,00,000 ওজন স্তর বা ওজন অণুটাকে ধ্বংস করতে পারে আর কি। 1,00,000 ওজন স্তর না, 1,00,000 ওজন অণুকে সে এরকম করে ভেঙে ফেলতে পারে। তো ভেঙে ফেললে কি হয়, ওজন স্তর যদি ধ্বংস যদি হয়ে যায়, এটাকে ওজন স্তরকে কিন্তু পৃথিবীর ছাতা বলা হয়। তখন উপর থেকে ইউভি, সূর্যের আলোতে তো ইউভি আছে, ওই ইউভি কিন্তু পৃথিবীর মধ্যে তখন ইন্টার করবে আর কি। পৃথিবীর মধ্যে যদি চলে আসে, ইউভির কিন্তু শক্তি অনেক বেশি, কারণ ওয়েভলেন্থ অনেক কম, এটা দিয়ে কিন্তু আমাদের অনেক মারাত্মক ক্ষতি সাধন হবে আর কি। তো এই ক্ষতিগুলোর কারণে কিন্তু আসলে আমরা টিকতে পারবো কিনা তখন সন্দেহ আছে। তার মানে সিএফসি প্রডিউস করা আসলে তোমার উচিত হবে না। আসলে আমাদের রেফ্রিজারেটর, ফ্রিজ এগুলোর থেকে আগে শুরুর দিকে সিএফসি তৈরি হইতো, পরবর্তীতে এটাকে এখন স্মার্ট টেকনোলজি ইউজ করে করে ভালো পর্যায়ে কিছু কেমিক্যাল ইউজ করে করে এখন আর ওই জায়গায় সিএফসি ইউজ করা হয় না, এইচসিএফসি ইউজ করা হয়, হাইড্রোফ্লোরোকার্বন ইউজ করা হয় আর কি। যার জন্য ওজোন স্তর যেটা, এটা ধ্বংস হওয়ার থেকে কিছুটা হলে রক্ষা পাইছে। তার মানে আমরা ওজোন স্তর ধ্বংস কারা করছে? প্রকৃতি করে নাই, আমরাই করছি আর কি। দোষী আসলে আমরাই। প্রকৃতি আসলে আমাদের জন্য সবসময়ের জন্যই একটা বড় উপহার ছিল। তো প্রকৃতি আমাদের জন্য অলওয়েজ অলওয়েজ আমাদের ফেভারেই কাজ করে, কিন্তু সবসময়ের জন্য আমরা প্রকৃতির উল্টা পজিশনে গিয়ে দাঁড়ায় যাই আর কি। বুঝছো এটা? আচ্ছা, প্রকৃতির আরেকটা তুমি ফেভার দেখো আমাদের জন্য। প্রকৃতির আরেকটা ফেভার আছে, সেটা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন আছে। প্রকৃতি আমাদেরকে একটা ভালো ফেভার করে একটা আর কি। প্রকৃতির মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যে গ্যাসটা আছে, সেই গ্যাসটা কোনটা? নাইট্রোজেন গ্যাস। নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত? প্রকৃতির মধ্যে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ হচ্ছে 78%। বাট তার দুঃখের ব্যাপার হচ্ছে এটা, আমরা এই গ্যাসটা ইউজ করতে পারি না। কেন পারি না? কারণ নাইট্রোজেনের বন্ধন শক্তি 945 কিলোজুল, যেটা কিনা আমাদের পক্ষে প্রকৃতিতে যে তাপমাত্রাটুকু আছে এটা দিয়ে ভেঙে ফেলা পসিবল না। সো ইট রিকোয়ার্স 3000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার নাইট্রোজেন যদি তোমাকে ভাঙতে হয়। তাহলে কি করে? আমরা 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 নাইট্রোজেন ফিক্সেশনটা একটু পড়ি। মানে ফিক্সেশন মানে কি? ফিক্সেশন মানে কি? ফিক্সেশন মানে কি? তোমার মনে হইতেছে না? ফিক্সেশন মানে হচ্ছে ফিক্স করা। বায়ুমণ্ডলে যে নাইট্রোজেনটা আছে, ওই নাইট্রোজেনটাকে তুমি তোমার ব্যবহারযোগ্য নাইট্রোজেন আকারে যদি পাইতে চাও, তুমি বায়ুমণ্ডলের নাইট্রোজেনটাকে উদ্ভিদ বা প্রাণী তাদের ব্যবহারযোগ্য নাইট্রোজেনে পরিণত করার যে প্রক্রিয়াটা, তাকে বলা হয় ফিক্সেশন বলে। কি ফিক্সেশন বলে? নাইট্রোজেন ফিক্সেশন বলে। তাহলে কোন নাইট্রোজেনটাকে? ওই এনভায়রনমেন্টালের নাইট্রোজেনটাকে। বাট আমরা তো জানি যে নাইট্রোজেনটা ভাঙে যায় না, কারণ ভাঙতে গেলে অনেক বেশি শক্তি লাগে আর কি। তাহলে নাইট্রোজেনের সাথে তুমি অক্সিজেনের বিক্রিয়াটা দাও, দিলে আমরা জানি যে এইটা হয় আর কি, নাইট্রিক অক্সাইড হবে। বাট এইটা না এমনি এমনি হয় না, সারাদিন রেখে দিলেও হবে না আর কি। এটা হওয়ার জন্য 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। এইটা কখন আসে? যখন বিদ্যুৎ ক্ষরণ হয়। আমরা বলি না বিদ্যুৎ চমকাইতেছে, হ্যাঁ, বিদ্যুৎ চমকাইলেই কেবলমাত্র নাইট্রোজেন এবং নাইট্রোজেনটা ভেঙে যায়, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করে আর কি। এবার তোমরা আমাকে বলো, বিদ্যুৎ চমকানো ভালো না খারাপ? বিদ্যুৎ চমকানো ভালো না খারাপ? আমি তো বলবো বিদ্যুৎ চমকানো ভালো। কেন? কারণ বিদ্যুৎ চমকালেই যেহেতু নাইট্রোজেনটা ভাঙতেছে, ওই নাইট্রোজেন যেহেতু আমাদের পরবর্তীতে উদ্ভিদ এবং প্রাণীর ইউজ করার মতো নাইট্রোজেনে পরিণত হইতেছে, তার মানে ভালো। বুঝতে পারছো? তো প্রকৃতিতে সবগুলো ঘটনাই একটা সাথে একটা ইন্টারকানেক্টেড, হ্যাঁ, এই জন্য বলা হয় কিন্তু আমরা ইকোসিস্টেমে আছি, আমরা এটা থেকে ভেঙে ফেলা আসলে উচিত না, হ্যাঁ। যাই হোক, পরবর্তী নাইট্রিক অক্সাইডের সাথে অক্সিজেন বিক্রিয়া করে আবার নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হয়েছে। সেই নাইট্রোজেন ডাইঅক্সাইড পরবর্তীতে আবার পানির সাথে মিলে গেছে, মিলে যাওয়ার পরে তোমার কাছে হচ্ছে HNO3 হয়েছে। HNO3 তোমার যখন মাটিতে চলে গেল, মাটির মধ্যে আছে হচ্ছে ক্যালসিয়াম 2+ আয়ন, সেখান থেকে ক্যালসিয়াম নাইট্রেট তৈরি হয়েছে আর কি, সেখান থেকে ক্যালসিয়াম নাইট্রেট আয়ন তৈরি করছে আর কি, এরকম। সো ওই ক্যালসিয়াম নাইট্রেট আয়ন রূপে উদ্ভিদ ওই গাছের গোড়া দিয়ে নাইট্রেট আয়নটাকে নিয়ে আসে, সেখান থেকে আস্তে আস্তে পরবর্তীতে আমাদের ইকোসিস্টেমের মধ্যে ওই নাইট্রোজেনটা ঢুকে পড়ে আর কি। তার মানে কি হলো? এনভায়রনমেন্টালের নাইট্রোজেনটাকে নাইট্রেট আয়ন রূপে ফিক্স করার যে প্রক্রিয়া, তাকে আমরা কি বলতেছি? নাইট্রোজেন ফিক্সেশন বলতেছি। এটা কি একটা আমরা দেখছি, সেটা হচ্ছে প্রাকৃতিক উপায়ে দেখছি। কীভাবে প্রাকৃতিক উপায়ে দেখছি? আমরা প্রাকৃতিক উপায়ে দেখছি হচ্ছে এই যে বিদ্যুৎ ক্ষরণের প্রসেসের মাধ্যমে। এর বাইরেও আরও মানে কৃত্রিম উপায়েও নাইট্রোজেনটাকে ভেঙে ফেলা যায় আর কি। বাট এইগুলো থেকে এই উপায়টা সবচেয়ে বেশি পরিমাণে নাইট্রোজেনটা আসলে ভেঙে গিয়ে তোমার এটা তৈরি করে। তার মানে বলো, প্রকৃতি তোমাদের ভালো কাজ করে না খারাপ কাজ করে? ভালো কাজ করে। বাট আমরা প্রকৃতির জন্য কী কাজ করি?
খারাপ কাজ করি। তাহলে ভালো কে? প্রকৃতি। আমরা কি? খারাপ। হ্যাঁ? সো আমাদেরকেও একটু প্রকৃতির মতো উদার মনের মানুষ হওয়া দরকার। বাট আমরা না হইতে পারতেছি না। মানুষের শত্রু মানুষ সবচেয়ে বেশি, তুমি জানো? তোমার শত্রু আসলে একটা পশু না আরকি, হ্যাঁ? ওই রাস্তায় কুকুর দেখলে, বিড়াল দেখলে আমরা ভয় পাই অনেকে আরকি। মনে হয় ওরা মনে হয় খুবই খারাপ, আমাকে একদম কামড়ে দিবে, আমাদের ক্ষতি করে ফেলবে। ওরা এমনি কারো ক্ষতি করে না। আমরা ভয় পাই। ঠিক আছে? বাট ওদের থেকেও আমরা মানুষরা মানুষের জন্য খুবই খারাপ আরকি। তুমি চিন্তা করে দেখো না, তোমার চারপাশে তোমার খারাপ কাজগুলো কে করে? তোমার ক্ষতি কে করে? তোমার ক্ষতি মানুষে করে না? মানুষ করে না? তুমি যদি একটা ঘর বানাও, হ্যাঁ? তুমি একটা ঘর যখন বানাইতেছো, একটা ঘর বানানোর সময় তুমি যখন খড়ের ঘর করছো আরকি, কবে এমন হইছে যে তোমার ঘরটা একটা মানে কুকুর বা বিড়াল এসে তোমার ঘর ভেঙে দিয়ে চলে গেছে আরকি? এটা তো করেনি, তাই না? তাহলে তুমি ভাবতে পারো তাহলে ভাই তো দরজা খোলা রাখলে তো ওরা তো খেয়ে যায় এসে আরকি। ওদের ক্ষুধা লাগছে, খাবার খেয়ে চলে গেছে, এরকম। মানলাম এটা একটা ঘটনা। এরপরের ঘটনা কি, তুমি যে খড়ের ঘর থেকে তুমি টিনের ঘরে আসছো আরকি। তুমি ওদের সেফটির জন্য আসছো? ওরা তো তোমার টিনের ঘর তো ভেঙে আসে নাই। তাহলে কী করছো তুমি আবার? টিনের ঘর থেকে তুমি এই যে মানে ইটের ঘরে চলে গেছো আরকি। দালান বানাইছো, কোঠা বানাইছো। কার জন্য বানাইছো এটা? ওদের কারণে। হ্যাঁ? ঢাকা শহরে খুঁজে দেখলেও দেখা যায় যে কুকুর মানে বিড়াল তো একটু কমও আছে আরকি, তাই না? তাই না? সো ওরা তো আসলে আমাদের এই কাজটা ভেঙে দিয়ে চলে যায় না আরকি। সো ওদের প্রোটেকশন থেকে আমরা এই জিনিসগুলো বানাই নাই। আমরা এগুলো বানাইছি কার জন্য জানো? মানুষের হাত থেকে মানুষ বাঁচার জন্য আরকি। সো আমরা আমাদের সবচেয়ে বড় শত্রু, অনেক বড় শত্রু আমরা আমাদের। ঠিক আছে? হ্যাঁ, সো আমরা যেহেতু আমাদের বড় শত্রু, আমি যে কথা বলতেছি, মেবি আমিও তোমার শত্রু, মেবি তুমিও আমার শত্রু, আমি জানি না। বাট আমি না তোমাদেরকে একটা ছোট্ট জাস্ট পরামর্শ একটা বলি। কখনো কারো সাথে শত্রুতাটা না করার চেষ্টা করবে আরকি। আমি জানি যে আমি কমপ্লিটলি ভালো না। আমি জানি তুমিও কমপ্লিটলি ভালো না। ঠিক আছে? বাট হোয়াট ইফ আমরা একটু খারাপ গুণগুলোকে বাদ দিয়ে ভালো গুণগুলোকে অ্যাবজর্ব করে একটু বাঁচার চেষ্টা করলাম? এতে পৃথিবীটা সুন্দর হবে আরকি। এতে করে আমরা মানে সুন্দরভাবে বাঁচতে পারবো। তুমি যদি মনে করো যে না আমি খারাপ কাজটাই কন্টিনিউ করতে থাকি, হবে না। কখনোই হবে না। তুমি খারাপ কাজটা কন্টিনিউ করতে থাকো, তোমার মানে এত প্রবলেম আসবে। তুমি তোমার লাইফের প্রত্যেকটা কেইজে তুমি খুবই আনহ্যাপি থাকবা। বাট মেবি ইউ উইল প্রিটেন্ড যে তুমি ভালো আছো আরকি। বাট তুমি প্রিটেন্ড করা ভালো থাকা অ্যান্ড তুমি আসলেই ভালো থাকা, দুটোর মধ্যে রাত-দিন পার্থক্য আছে। অ্যান্ড ভালো থাকা, খারাপ থাকা এটা মেজার করে কেমনে আরকি? এত মেজার করার কিছু নাই। তুমি ঘুমাইতে গিয়ে দেখো তুমি কি শান্তিতে ঘুমাইতে পারো? তুমি ভালো আছো। তুমি যখন শান্তিতে ঘুমাইতে পারতেছো না, তুমি ভালো নেই। খুবই সিম্পল হিসাব। বুঝছো? আর ছোট্ট একটা মানদণ্ড, তোমার একটা কথা বলি। তুমি দেখো, তোমার আব্বা-আম্মার কাছে যাও। তোমার আব্বা-আম্মা কি তোমার নিয়ে প্রাউড ফিল করে? তোমার কারণে কি তোমার আব্বা-আম্মাকে মানুষজন ভালো বলে? তাহলে তুমি ভালো। তোমার কারণে কি তোমার আব্বা-আম্মাকে কেউ খারাপ বলে? তাহলে তুমি ভালো না। তোমার কারণে। সো এই জিনিসটাকে মাথায় রাখতে পারলেই দেখবা যে সবকিছু ঠিকঠাক আরকি। ক্লিয়ার? ওকে। আসেন, অনেকগুলো কথা বলে ফেলছি। সো লেকচার এখানেই শেষ। আমরা বাসায় কীভাবে পড়বো ক্লাসটাকে? বাসায় যেটা পড়বো, প্রথমত ক্লাস নোট করবা ভালোভাবে। ক্লাস নোট করবা। এই চ্যাপ্টারে অনেক কিছু পড়ার মতো করে তুমি বইয়ের মধ্যে পাবা। অত কিছু পড়া লাগবে না। ক্লাস নোট করার পরে তুমি সরাসরি প্র্যাকটিসে চলে যাবা। প্র্যাকটিস করবা কোথা থেকে? কোয়েশ্চেন ব্যাংক নিবা। কোয়েশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার পরে তুমি তোমার প্রবলেমগুলোকে এবার ফাইন্ড আউট করবা। প্রবলেম ফাইন্ড আউট করার পরে সেইগুলোকে সলভ করবা। প্রবলেমগুলোকে সলভ করার পরে তুমি একটু মেইন বইয়ের দিকে যাবা। মেইন বইয়ের দিকে গিয়ে তুমি জাস্ট টপিক অনুযায়ী দেখবা, যে সকল টপিক ভাইয়া দেখতে বলছে, হ্যাঁ, টপিকগুলো শুধুমাত্র দেখবা আর কি। যে সকল টপিক ভাইয়া দেখতে বলছে সেটা দেখার পরে তুমি কাজগুলো কন্টিনিউ করতে থাকবে আর কি। দেখার পর সব শেষ। এবার তুমি বসে এক্সাম দাও আর কি। আই উইল প্রেফার তুমি অফলাইন এক্সাম দাও। অনলাইন এক্সাম না। অফলাইন এক্সামের সুযোগ যদি না থাকে তাহলে তুমি কী করবা? অফলাইন এক্সামের যদি তোমার কাছে সুযোগ যদি না থাকে, তখন তুমি যেন একটাই কাজ করো। সেটা কি? বাসার মধ্যে নিজে কোশ্চেন নিজে পরীক্ষা দাও। ঠিক আছে? বা নিজে কোশ্চেন টাইপ করে, নিজে কোশ্চেন হাতে লিখে নিজে পরীক্ষা দাও। তাহলে দেখবো যে হয়ে যাবে আর কি। বুঝছো? সো ক্লিয়ার? সো আজকে একটা কথা তোমাদের জন্যই আছে, একটু দেখো কথাটা কি। ভিন্ন কথা, স্টে ইন দ্য রাইট প্লেস অ্যাট দ্য রাইট টাইম। খুবই ইম্পর্টেন্ট কথা একটা আর কি। জিনিসটা খুব ভালো করে খেয়াল করে দেখিও। আমি তোমাদেরকে আজকের ক্লাসে একটা সুন্দর কথা বলছি না, যে মানুষের সূত্র আসলে কে? মানুষ তো, তাই তো? ওকে। সো তুমি যদি এখন একটা ভালো মানুষ তৈরি হতে চাও, যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি হতে চাও, এটা যদি তোমার লক্ষ্য হয়ে থাকে, তাহলে তোমার কী করা লাগবে জানো? তুমি আসো এমন একটা সমাজের ভিতরে যেখানে তোমার মানুষজন একটু হলেও দুষ্টামি বেশি করে,
দুষ্টুমি মানে হচ্ছে যে দুষ্টু কাজ বেশি করে আর কি, যেগুলো খারাপ কাজ বলতেছে সেটা। তোমাদের চারপাশে মানুষজন বেশি বেশি মিথ্যা কথা বলে, চাপাবাজি বেশি করতেছে, বাটপারি বেশি করতেছে, তাহলে তুমি কি ওইখান থেকে আসলেও নিজেকেও ভালো বানাইতে পারবা? টাফ, খুবই খুবই টাফ। তখন তোমাকে দেখতে মনে হবে যে গোবরের পদ্ম ফুল আসলে একজন ঘটছে আর কি, এরকম। বাট গোবরের পদ্ম ফুল ঘটলেও তখন কি মনে হবে জানো? তখন আসলে গোবরের পদ্ম ফুলটা সব আমরা প্রশংসাই করি হয়তো আর কি, বাট ওই পদ্ম ফুল তোমার বাসায় নিয়ে যেয়ে তোমার শোপিসে রাখতে বলে তুমি রাখবা না, এটুকুও তুমি শিওর, রাইট? তার মানে তোমার কি করা উচিত? তোমার যদি টার্গেটটা হয় যে আমি এইখানকার যে মানুষগুলো আছে আমি এর মতো হব না, আমি বরঞ্চ নিজেকে ডিফারেন্ট একটা কালচারে বা ডিফারেন্ট একটা মানুষ বানাতে চাই, যে মানুষটা কিনা আমি ভাবতেছি ভালো মানুষ হবে, কারো কোনো ক্ষতি করব না, এরকম একটা মানুষ, তো তাহলে তোমাকে আমি বলবো ভাই ওই জায়গাটাকে ছেড়ে দিয়ে অন্য একটা জায়গায় গিয়ে, যেখানে তোমার কেউ চিনে না জানে না, বা যেখানে তুমি মনে করতেছো তুমি ওই জায়গার মানুষগুলো আসলে এমন টাইপের না, তুমি ওইখানে যাও, গিয়ে তুমি নিজেকে নতুন করে বিল্ড করার চেষ্টা করো। যদিও বা তুমি ওখানে গিয়েও খারাপ মানুষ পাবা, বাট তুমি নিজেকে যেন নতুনভাবে বিল্ড করতে পারো, তোমার ওইরকম একটা জায়গায় তোমার যাওয়াটা খুব জরুরি আর কি। সো দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে রাইট প্লেসে থাকা, অ্যাট রাইট টাইমে যাওয়া, এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা তাহলে একটা কথা, বাট যদিও এটা আমাদের ক্লাসের সাথে আজকে কানেক্টেড ছিল, দ্যাটস ওয়াই কথাটা এভাবে বলে ফেলছি। বাট আমি এই লেখাটা আসলে এটার জন্য লিখিনি, লেখাটা লিখছিলাম আসলে এই কারণে যে তোমার নিজের জন্য লিখছিলাম, যেহেতু তোমরা এডমিশন প্রিপারেশন নিচ্ছ, তো দ্যাটস ওয়াই। সো এডমিশন প্রিপারেশন নেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখবা যে খুবই খুবই ইম্পর্টেন্ট এই কথাটা, কিন্তু আমি তোমার আমাকেও অপোজিটে দাঁড়াই যে না জিনিসটার জন্য। ধরো আমি নিজে মানে কি বলতে পারি এটাকে, ধরো নিজে মেডিকেল ক্র্যাক করিনি মেডিকেলে, তার মানে আমি তোমাকে যদি মেডিকেলের জন্য প্রিপারেশন যদি আমি তোমার নেওয়াই, তার মানে এইটা তোমার জন্য আসলে ভালো ফলাফল বয়ে আনবে না, কারণ আমি তো জিনিসটা জানি না, জানি না। আবার ধরো আমি তোমাকে হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়াইতে পারতেছি, কেন? কারণ আমার আবার ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাওয়ার একটা মানে এক্সপিরিয়েন্স একটা আছে, অ্যান্ড ভালো পজিশনে চান্স পাওয়ার একটা এক্সপিরিয়েন্স একটা আছে আর কি। অ্যান্ড ঢাবির প্রিপারেশন তোমার আমি নেওয়াইতে পারতেছি, কেন? কারণ আমি ঢাবিতে চান্স পাওয়ানোর মতো ভালো একটা এক্সপিরিয়েন্স তোমার আমার কাছে কিন্তু একটা আছে। কিন্তু আমি যে জায়গাটাতে কাজটা করার আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি যদি ওই জায়গায় তোমাকে প্রিপারেশন যদি নেওয়াই, হ্যাঁ, তাহলে এটা আসলে মানে তোমার যে জার্নিটা তুমি যেভাবে শিখতেছো, তুমি যেটা না জেনে যেখানে আগাচ্ছ, ঠিক ওই রকম আমারটাও আসলে হবে আর কি, বুঝছো? সো আমি তোমার এটা বলবো যে তুমি ওই সকল মানুষের কাছেই প্রিপারেশনটুকু নাও যারা কিনা এই এক্সপিরিয়েন্সটা সম্পর্কে জানে। বাবারে, অনলাইন হওয়ার কারণে না এমন অনেক অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে আর কি, যে কোথাও চান্স পায় নাই, হ্যাঁ, চান্স পায়নি মানে তার পড়ানোর এক্সপিরিয়েন্স মানে তার পড়ানোটা যে আসলে উচিত না, আমি এবার এই পক্ষের মানুষ না, আবার সে চান্স পায় নাই, কিন্তু সে হচ্ছে এমন কিছু মানুষকে বা এমন নাম্বার অফ স্টুডেন্টসকে ডিল করতেছে যারা কিনা একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ানোর জন্য কাজ করতেছে, হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছে আর কি। বাট যে চান্স পায় নাই সে তাহলে কী করে তখন? সে তখন হচ্ছে ইউটিউবের কিছু ভিডিওস দেখে, তো অমুকের কিছু লেকচার দেখে, তো সেখান থেকে লেকচার দেখে দেখে ধার করা নলেজ নিয়ে এসে কিছু মানুষকে আসলে গাইড করতেছে আর কি। যেহেতু তোমার কাছে অনলাইন না, অনলাইনটা তোমার কাছে ওপেন, তো তুমি আসলে তো অনেক ভালো কারোর কাছে গিয়ে করতে পারো যার ওই এক্সপিরিয়েন্সটা আসলে আছে, তাই না? তো আমি তোমাদেরকে তোমাদের রেসপেক্টে বলতেছি, আমি এটাকে বিজনেস রেসপেক্টে বলতেছি না, এডটেক রেসপেক্টে বলতেছি না, আমি তোমাদের রেসপেক্টে এটা বলতেছি যে তোমরা একটু খুঁজে দেখো যার ওই এক্সপিরিয়েন্সটা আছে, তো তুমি তার কাছ থেকেই প্রিপারেশনসটুকু আসলে নাও, নিতে পারলে তোমার জন্য জার্নিটা ইজি হবে আর কি। আর যার ওই এক্সপিরিয়েন্সটা নাই, তো তার কাছ থেকে তুমি যদি এটা নিতে যাও, তো সেটা তোমার জন্য না একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, যে ক্ষতিটা আসলে তোমার জন্য একটা পার্মানেন্ট ড্যামেজই আসলে হবে, কারণ এই পরীক্ষাটা তুমি একবারই দিতে পারবা, এরপর তো তুমি আর তোমার এই ড্রিমটা নিয়ে নার্সার করার সুযোগটা আসলে পাবা না, ঠিক আছে? এই জন্য বলবো যে রাইট প্লেসে যাও, রাইট টাইমে যাও, হ্যাঁ। আরেকটা জিনিস, লাস্ট কথা, যে তোমার এই মুহূর্তে প্রিপারেশন নেওয়ার সময় তোমার প্র্যাকটিস বুকটা ভালো করে পড়া দরকার, তোমার আসলে মেইন বইয়ের কিছু গুটি কয়েক টপিক, নট শর্ট টপিক পড়া দরকার। তো এই মোমেন্টে তোমার কাছে এতটুকুই জিনিস দেখা দরকার কি। বাট তুমি যদি মনে করো যে এই মোমেন্টে এসে তুমি একদম বেসিক থেকে শুরু করে পড়া শুরু করবা, বই লাইন টু লাইন থেকে পড়া শুরু করবা, এটা কিন্তু তোমার জন্য একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে আর কি। সো এই জন্য এই একটা ছোট্ট কথা, এটা আসলে অনেক কিছুর সাথে মার্জ করে দিয়ে তোমাকে বলা সম্ভব, বাট আমি তোমাকে কতটুকু বোঝাতে দিয়ে চাচ্ছি যে তুমি কোন জায়গায় গিয়ে কী করবা না করবা, তুমি কতটুকু পড়বা, তুমি নিজের ভবিষ্যতের স্বপ্নটুকু নিজেকে কীভাবে মানুষ হিসেবে গড়ে তুলতে চাও সেটা তুমি কীভাবে মার্জ করবা, সব কিছু জিনিসপত্র আসলে এটার সাথে ভালোভাবে কানেক্ট হয়ে যায় আর কি। আই গেস তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে? সো তোমাদের সাথে জার্নি তো আসলে আমার এখানে শেষ না, মাত্র 6টা লেকচার হয়েছে, আরও আমাদেরকে দূর যাইতে হবে আর কি। আমাদের একটা লেকচারের পরে গিয়ে আমাদের অর্গানিক শুরু হবে, তো দেখা যাক আমরা ইনশাল্লাহ একসাথে মিলে ভালো একটা জার্নি দিয়ে, হ্যাঁ, একটা জায়গায় যাব যেখানে জার্নির শেষে আমরা একটাই লক্ষ্য রাখছি আর কি। কী সেটা বলো তো?
এবার একটা সেরা একটা গল্প হবে আর কি। সেরা গল্পটা কার জন্য? অক্সিগেমের জন্য হবে, যে অক্সিগেম অনেকেরকে ভালো একটা সাপোর্ট দিতে পারছে। সেরা গল্প তোমার দিক থেকে হবে ইন্ডিভিজুয়াল সেরা গল্প, যে আমি নিজের একটা সেরা গল্প তৈরি করতে পারছি, যার মাধ্যমে আমি আমার লক্ষ্যটা আসলে পূর্ণ করতে পারছি। তো চলো তাহলে সেরা গল্প তৈরি করার জন্য আমিও কাজ করি, তোমরাও কাজ করো আর কি। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট লেকচারে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।